সালাম আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের লেকচার 3 ভৌত রাশি ও পরিমাপ বিভিন্ন বোর্ডের আসা প্রশ্ন এবং হচ্ছে তার রিলেটেড এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। চলো শুরু করি। দেখো, ঢাকা বোর্ডের একটা প্রশ্ন 2023 আসছে। এটা দৃশ্যকল্প একে কি বলা হয়েছে? একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, তার মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান বলে দিচ্ছে হচ্ছে 1 মিলিমিটার। যন্ত্রটি ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। দেখছো, ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবং হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যার মধ্যে পার্থক্য এক। তাহলে তোমরা যে মুখস্থ ফর্মুলাটা ইউজ করো, ওটা দিয়ে ইউজ করলে ওখানে হবে। আবার বা লেকচার টুতে আমি যে জেনারেলাইজ ফর্মুলা বলছিলাম ওটা ইউজ করলে হবে। ওটা থেকে অ্যাকচুয়ালি ওটা আসে। যন্ত্রটির দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার ও প্রধান স্কেলের পার্ট 8.7 সেন্টিমিটার পাওয়া গেল। আরেকটি দৃশ্যকল্প দেওয়া আছে। একটি ঘনক আকৃতির বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি 7%। আচ্ছা, গেল। গ নাম্বার কি বলছে? দৃশ্যকল্প একে বি এর দৈর্ঘ্য পরিমাপে প্রাপ্ত ভার্নিয়ার সমপাত নির্ণয় করো। এখন মানে ভার্নিয়ার স্কেলের কোনটা হচ্ছে প্রধান স্কেলের সাথে মিশে গেছে, কোন ভাগটা, সেই ভাগটা মান নির্ণয় করতে বলছে। আমরা টোটাল রিডিংটা সমান কি জানি ভাইয়া? টোটাল রিডিং বা টোটাল পার্টটা কি ছিল? টোটাল রিডিংটা ছিল সমান হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। ঠিক আছে। আবার হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট সমান আবার কি ছিল ভাইয়া? ভার্নিয়ার স্কেলের পার্ট সমান তোমার ছিল হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন। এখানে আমাদের ভার্নিয়ার সমাপতনটার মানই বের করতে হবে। আর এখানে দেখো সবকিছুর মান তাছাড়া দেওয়া আছে। টোটাল রিডিংটার মান দেখো দেওয়া আছে 8.73 সেন্টিমিটার, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে। শুধু ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হবে আমাদের, বের করলে তারপরে ভার্নিয়ার সমাপতনটার মান বের করলে হয়ে যাবে। তাহলে আমরা একটা নতুন পেজ নিই। তাহলে দেখো, এখন আমরা যে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান মানে ভার্নিয়ার ধ্রুবকের মানটা বের করবো। তাহলে মুখস্থ সূত্র যেটা তোমরা জানো ওটা দিলেও হবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক সমান কি জানো তোমরা? ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান বা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার এর ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা। ঠিক আছে। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মানটা দেখো এখানে কত দেওয়া আছে। প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে, দেখো ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা লিখলাম 20। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে 100 চিন্তা করলাম, তাহলে 5 20 100, 2 ঘর সরাই দিলাম দশমিক থেকে। তাহলে হচ্ছে এত মিলিমিটার। ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক। এখন কি ভাই, আমি ওই যে আমি জেনারেলাইজ ফর্মুলা যেটা জানতাম ওটা দিলে হবে না? এটা ওটা দিলেও হবে। ওটা কি ছিল তোমার? ভার্নিয়ার কনস্ট্যান্টের ওই সূত্রটা ছিল হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন প্রধান স্কেলের এক ঘরের মান ইন্টু 1 - m/n। এমটা কি ছিল তোমার? এমটা ছিল হচ্ছে তোমার প্রধান স্কেলের ভাগ সংখ্যা, আর এমটা ছিল ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে দেখো এখানে হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার ইন্টু 1 - প্রধান স্কেলের ভাগ হচ্ছে তোমার 19, ভার্নিয়ার স্কেলের ভাগ হচ্ছে 20। তাহলে এটা যদি করো 1 মিলিমিটার ইন্টু 20 - 19 বা হচ্ছে 20। তাহলে দেখো 1 মিলিমিটার ইন্টু, দেখো যখন হচ্ছে প্রধান স্কেলের ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ভাগের মধ্যে পার্থক্য এক হয়, তখন কিন্তু দেখো এখানে 1 থেকে যায়। এবং বা হচ্ছে নিচে শুধু দেখো ভার্নিয়ারের ভাগ সংখ্যাটা থাকে। এখান থেকে আসলে ওই ফর্মুলাটা আসে। যখন ডিফারেন্স, কিন্তু যখন আবার দেখো এটা যদি প্রধান স্কেলের ভাগ সংখ্যা তোমার 20 আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা ধরো হচ্ছে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20, প্রধান স্কেলের ভাগ সংখ্যা ধরো 15 সাথে মিলে গেল, তাহলে কিন্তু তখন তোমার এই শর্টকাট ইয়া দেওয়া হবে না, তখন এই যে জেনারেলাইজ সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এখন আমরা পাইছি ভার্নিয়ার কনস্ট্যান্টের মান পেয়ে গেছি। এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে টোটাল রিডিংটার মান কত দেওয়া ছিল? টোটাল রিডিং টোটাল রিডিং টোটাল রিডিংটা ছিল তোমার হচ্ছে মেইন স্কেল রিডিং
প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, ঠিক আছে। তাহলে টোটাল রিডিংটা আমার ছিল কত, এখানে দিছে দণ্ডের দৈর্ঘ্য পাচ্ছে 8.73 সেন্টিমিটার, এখানে 8.73 সেন্টিমিটার। এখানে দেখো আবার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট মিলিমিটার আছে, হয় তুমি এটারে সেন্টিমিটারে নিয়ে নাও, না ওই সবগুলো তুমি মিলিমিটারে নিয়ে চলে আসো। তাহলে 8.73 সেন্টিমিটারটা যদি আমি মিলিমিটারে নিই তাহলে কি হবে, 8.73 8.73 8.73 সেন্টিমিটার। এখানে তোমার প্রধান স্কেলের পার্ট কত, 8.7 সেন্টিমিটার। লেখো 8.7 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.05 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, এখন প্রত্যেক যখন ক্যালকুলেশন গুলো সবটা চেষ্টা করবো সব হচ্ছে একই এককে রাখার জন্য, হ্যাঁ ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখন নতুন পেজ নিয়ে নিই। তাহলে দেখো এখানে আসছে হচ্ছে, তাহলে এই সেন্টিমিটার গুলো সব আমরা মিলিমিটারে নিয়ে নিই, তাহলে 8.73 সেন্টিমিটার, অথবা এইটারে হচ্ছে আমরা সেন্টিমিটারে নিই, তাহলে ইজি হবে। তাহলে 8.73 সেন্টিমিটার মাইনাস এটারে যদি এই পাশে নিয়ে আসি, 8.7 সেন্টিমিটার সমান হচ্ছে 0.05 মিলিমিটারে যদি তুমি হচ্ছে সেন্টিমিটারে নাও, তাহলে 10 দ্বারা ভাগ করলে 0.005 সেন্টিমিটার ইন্টু ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, ঠিক আছে। তাহলে এখানে 8.73 থেকে 8.7 বাদ দিলে হচ্ছে হচ্ছে 0.03 সেন্টিমিটার, 0.03 সেন্টিমিটার সমান কত আসছে, 0.005 সেন্টিমিটার ইন্টু ভার্নিয়ার সমপতন, ঠিক আছে। তাহলে এখন ভার্নিয়ার সমপতন সমান কি লিখতে পারো, ভার্নিয়ার সমপতন সমান তুমি লিখতে পারো 0.03 বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কাটা গেল, তাহলে হচ্ছে শুধু থাকবে হচ্ছে 0.03 ভাগিত 0.005, হচ্ছে থাকবে হচ্ছে তোমার 6। তাহলে ভার্নিয়ার সমপতন হচ্ছে 6 ঘর, ঠিক আছে ভাইয়া, অ্যান্সার। ঘ নাম্বার কি বলছে দেখো ভাইয়া, দৃশ্যকল্প 2 এ পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করো, ঠিক আছে। দৃশ্যকল্প 2 কি, একটি ঘনক আকৃতির বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। এটার হচ্ছে আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, নতুন পেজ নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর। তাহলে বা ঘনকের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে ভাইয়া, ধরো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার 5.5 সেন্টিমিটার, ঠিক আছে, 5.5 সেন্টিমিটার। এখন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার হচ্ছে তুমি ত্রুটি সহকারে লিখতে হবে না, প্লাস মাইনাস দিয়ে চূড়ান্ত গড় ত্রুটি, এটা তো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, চূড়ান্ত ত্রুটিটা লিখতে হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি লেখার জন্য দেখো এখানে দিয়ে দিছে তোমার হচ্ছে কি, এক ত্রুটির তুলনা করো, যাতে হচ্ছে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। একটি ঘন আকৃতি বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি, তোমার আপেক্ষিক ত্রুটিটা দিয়ে দিছে বাহুর দৈর্ঘ্য পরিমাপে 7%। তাহলে তুমি আবার কি জানো, আপেক্ষিক ত্রুটি সমান কি ছিল ভাইয়া, আপেক্ষিক ত্রুটি সমান তুমি কি জানো, আপেক্ষিক ত্রুটি সমান ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা এক্স তো তোমার কি ছিল, চূড়ান্ত গড় ত্রুটি, চূড়ান্ত গড় ত্রুটি, বা হচ্ছে তোমার এক্সটা ছিল কি, অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু বা গড় মান, গড় মান, ঠিক আছে।
তাহলে এখান থেকে আপেক্ষিক ত্রুটি তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে কত 0.7, 0.07 0.07 সমান চূড়ান্ত গড় ত্রুটিটা আমার বের করতে হবে, ডেল্টা এক্স এর ভ্যালু। আর এক্স এর ভ্যালু তুমি পাইছো যেটা 5.5 সেন্টিমিটার, অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু, গড় মান। তাহলে হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এখান থেকে চলে আসবে তোমার হচ্ছে 5.5 ইন্টু 0.07। তাহলে হচ্ছে এখানে যদি করো 5 7 35 5 হাতে 3, 5 7 35 আর 3 38, এক ঘর দুই ঘর তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর, 0.385 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে চূড়ান্ত ত্রুটিটা কত পাইলা? 0.385 সেন্টিমিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এখানে আমরা কি লিখতে পারি? 0.385 ত্রুটি সহ। তাহলে আরেক পেজ নিয়ে নিই। তাহলে ভাইয়া ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য এর সমান হচ্ছে তোমার 5.5 প্লাস মাইনাস 0.385 ঠিক আছে। এখন ভাইয়া ঘনকের বাহুর দৈর্ঘ্য পাইছো, তোমাকে হচ্ছে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের আয়তন এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলা হয়েছে। তাহলে ঘনকের এক পৃষ্ঠের আপেক্ষিক ত্রুটিটা আগে আমরা নির্ণয় করি। দেখো ঘনক, এই দেখো মনে করো ঘনক আঁকাই, দেখো আমার আঁকার হাত খুবই খারাপ, দেখি। উম এই দেখো ঘনকের মনে করো ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম থাকে, যদিও আঁকাটা এক্সাক্ট হয় নাই। তাহলে ঘনকের তোমার বলা হয়েছে একটা বাহুর মান দিতেছে, তোমাকে একটা পৃষ্ঠের ক্ষেত্রফলের মান এবং হচ্ছে সমগ্র এই আয়তনটার মধ্যে তুলনা করতে বলা হয়েছে, মানে আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলা হয়েছে। তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত হবে? পৃষ্ঠের অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত হবে ভাইয়া? অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত হবে? দেখো অ্যাকচুয়াল ক্ষেত্রফল, এ ধরো লিখলাম, এ কত হবে? 5.5, এটা মিন ভ্যালু, অ্যাকচুয়ালটা ভ্যালু, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুর স্কোয়ার। ঘনকের এক পৃষ্ঠ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হলে, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এটাও এ, এটাও এ, তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি করি 5.5 তার স্কোয়ার করলে আসবে হচ্ছে 13.25, 13.25 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল। এখন এর সাথে ভাইয়া এই যে ত্রুটিটা লিখতে হবে, তাহলে সেই ত্রুটিটা লিখতে হবে। সেই ত্রুটিটা লেখার জন্য দেখো এখন কেউ পরিমাপ করবে হচ্ছে এখানে অ্যাকচুয়াল বাহুর যেটা দেওয়া আছে, কেউ দেখা যাচ্ছে 0.385 সর্বোচ্চ ত্রুটি হলে বেশি হইতে পারে, আবার সর্বনিম্ন হইতে পারে -0.385 ত্রুটি হবে। তাহলে যদি কেউ যদি ভুলে পরিমাপ করে বাহুর দৈর্ঘ্য, পরিমাপ করে, ধরো বাহুর দৈর্ঘ্য A1 সমান হচ্ছে, সে যোগ করলো 5.5 প্লাস 0.385, তাহলে কত হবে? তাহলে এটা হবে হচ্ছে তোমার 5.18 হলো, তাহলে হচ্ছে 885, 5.8 হলো 5.8, ঠিক আছে, 5.885 এত সেন্টিমিটার বা ভুলে পরিমাপ করে ফেলবে তখন। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে এক পৃষ্ঠের? তখন ক্ষেত্রফল হবে, তাহলে এটার স্কোয়ার, A1 এর স্কোয়ার হবে, তাহলে এটার যদি স্কোয়ার করো 5.885, 885 তার স্কোয়ার 34.633, 34.6332, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। তখন ত্রুটি হবে কত ভাইয়া? তখন ত্রুটি হবে, অ্যাকচুয়ালটা থেকে এটা মাইনাস করবো, তাহলে তখন ত্রুটিটা পেয়ে যাবে। অ্যাকচুয়ালটা কত ছিল? 13.25 মাইনাস এটা 13.25 মাইনাস 34.633 যদি করো, তাহলে আসবে হচ্ছে তোমার -13.25, 4.38, 4.38। এখন এটা মাইনাস করলে ভাইয়া তোমার মাইনাস আসবে, কিন্তু আমরা মাইনাসটা নিব না, আমরা খালি জাস্ট কতটুকু ত্রুটি সেইটুকু জানতে চাচ্ছি। তাহলে দেখো এখন যখন এটা হচ্ছে একটা ত্রুটি পাইলাম, এখন যখন আবার কেউ বাহুর দৈর্ঘ্য কম পরিমাপ করবে তখন তার ত্রুটিটা আমরা বের করে ফেলি। তখন ত্রুটি আবার আবার যখন কেউ ভুলে পরিমাপ করবে বাহুর দৈর্ঘ্য, ধরো এটি দিলাম, কত ছিল? 5.5 মাইনাস 0.385, 5.5 মাইনাস 0.385,
এখন কত হবে 5.5 মাইনাস 0.385, তাহলে আসবে হচ্ছে 5.115, 5.115 এত সেন্টিমিটার। তখন ক্ষেত্রফল কত পাবো ভাইয়া? তখন ক্ষেত্রফল আসবে কত? a2 স্কোয়ার। তাহলে এটার যদি স্কোয়ার করে দিই 26.16, 26.163। তখন ত্রুটি কত হবে ভাইয়া? যখন বাহুর দৈর্ঘ্য কম পরিমাপ করবে তখন ক্ষেত্রফলের ত্রুটি, হবে যদি 13.25 অ্যাকচুয়াল যে ক্ষেত্রফলটা ছিল ওটা থেকে যদি মাইনাস করো 26.163, 13.25 মাইনাস অ্যান্সার লাগবে হচ্ছে 4.08, 4.08। এখন দেখো একটা ত্রুটি আসছে তোমার, এটা একটা ত্রুটি আসছে হচ্ছে 4.38। এখন এর মধ্যে বেশি যেটা সেটারে আমরা নিব 4.38, একটা আসছে 4.0, তাহলে 4.38টা লিখবো। তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল ক্ষেত্রফল, অ্যাকচুয়াল ক্ষেত্রফল এ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু পাইছিলাম কত? অ্যাকচুয়াল ক্ষেত্রফল পাইছিলাম হচ্ছে 13.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে লিখি 13.25, 13.25 প্লাস মাইনাস দিয়ে আমরা ত্রুটিটা নিব হচ্ছে যেটা বড় ত্রুটি, দেখো 4.38, এই ত্রুটিটারে নিব 4.38। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল ত্রুটি সহকারে। এখন অ্যাকচুয়াল ক্ষেত্রফল পাইলাম, এটা হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি এবং এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু ক্ষেত্রফলের। কিন্তু এখানে বলা হয়েছে আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে ক্ষেত্রফলে, তাহলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা কত হবে? আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের কত হবে? চূড়ান্ত ত্রুটি বাই ডেল্টা এক্স বাই এক্স, চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল। তাহলে হচ্ছে এখানে লিখি চূড়ান্ত ত্রুটি বাই অ্যাকচুয়াল ক্ষেত্রফল। তাহলে চূড়ান্ত ত্রুটি কত ছিল? 4.38 ভাগ হচ্ছে তোমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল 3.25। যদি এটা করো 4.38, 4.38 ভাগিত 13.25, 13.25, তাহলে আসবে হচ্ছে ভাইয়া 0.144, 0.1447। এটা যদি তুমি পার্সেন্টেজে নাও তাহলে আসবে হচ্ছে 14.47%। ঠিক আছে, এটা আমাদের একটা অংশ বের হলো, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা আমরা বের করলাম শতকরা কত। এখন তোমাকে প্রশ্নে আরো বইলা দিছে, দেখো যে পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন এবং এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করো। তাহলে আমরা এক পৃষ্ঠের ক্ষেত্রফলটা আপেক্ষিক ত্রুটি বের করছি, এখন আয়তনের ক্ষেত্রে আবার সেম হুবহু সেম প্রসিডিউর ফলো করতে হবে। তাহলে দেখো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে একটা নতুন পেজ নিয়ে নিই। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত ছিল? বাহুর দৈর্ঘ্য তোমার এ সমান ছিল কত হচ্ছে 5.5 প্লাস মাইনাস 0.385 সেন্টিমিটার। তাহলে এখন অ্যাকচুয়াল আয়তন কত হবে ভাইয়া? অ্যাকচুয়াল আয়তন ধরো ভি ভলিউম দ্বারা প্রকাশ করুন, অ্যাকচুয়াল আয়তন কত হবে? ঘনক ধরো, এই দেখো একটা ঘনক, যে ঘনক রাখছিলাম, ঠিক আছে। দেখো ঘনকের এই যে এটা যদি ক্ষেত্রফল হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনকের সেম, এটা এটা এটা, তাহলে আমি যদি এইটুক ক্ষেত্রফল জানি, এটা ক্ষেত্রফল হচ্ছে কত স্কোয়ার, এটার সাথে যদি উচ্চতা গুণ করে দিই তাহলে হচ্ছে সমগ্র কিছুর আয়তন পেয়ে যাবো আমরা। তাহলে এ প্রত্যেকটা বাহুর মান এ, তাহলে আয়তন হবে হচ্ছে এ কিউ, ঘনকের আয়তন হচ্ছে এ কিউ। তাহলে ভলিউম হবে হচ্ছে তোমার এ কিউ, তাহলে 5.5 ভাগ কিউ, তাহলে তুমি পাবা হচ্ছে 5.5, তারপর কিউ হচ্ছে 166.375, 166.375। ঠিক আছে ভাই, এত সেন্টিমিটার, কিউব। এখন ভাইয়া আয়তন এটার সাথে এখন ত্রুটি থাকবে, ভলিউম তুমি পাইছো হচ্ছে 166.375 সেন্টিমিটার কিউব। এখন এটা তো অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু এর সাথে তোমার ত্রুটি লিখতে হবে, চূড়ান্ত সেই গড় ত্রুটি, ওটা বের করার জন্য এখন আবার কেউ আয়তন কম দৈর্ঘ্য কম মাপবে, কেউ বেশি মাপবে, তখন আয়তন যেটা হবে সেটা ত্রুটি বের করে আবার সেটা এখন ফুল ক্যালকুলেশন করে এসে এখানে বসাইতে হবে। তাহলে চলো করি। এখন কেউ যদি ভুলে বাহুর দৈর্ঘ্য মেপে ফেলে A1, ধরো বাহুর দৈর্ঘ্য 5.5,
প্লাস 0.385 করলে কত আসবে? এখানে আমরা আগেরটা করলাম, এখানে আসবে 5.885, তাহলে হচ্ছে 5.885। ঠিক আছে, তখন আয়তন কত হবে? তখন আয়তন হবে তোমার হচ্ছে A1 কিউ, তাহলে 5.885 তার পাওয়ার কিউ করলে আসবে হচ্ছে 203.81, 203.8165 আয়তন আসবে এত সেন্টিমিটার কিউব। তখন ত্রুটি কত? তখন ত্রুটি হবে অ্যাকচুয়াল আয়তন থেকে এটা মাইনাস, এটা থেকে যদি এটা থেকে তুমি অ্যাকচুয়াল আয়তন, যেটা আয়তন পাইছো সেটা থেকে যদি অ্যাকচুয়াল আয়তন বাদ দাও, তাহলে হচ্ছে পাওয়া যাবে ত্রুটি। তাহলে একবারে লিখে দিই, মাইনাস 166.375, আসবে হচ্ছে 37.441, 37.441। তাহলে একটা ত্রুটি পাইলাম। আবার যখন কেউ ভুলে মাপবে, দৈর্ঘ্য কম মাপবে, আবার ভুলে দৈর্ঘ্য বা ধরো কম মাপবে, A2 সমান সমান কত আসছিল, এখানে যখন কম মাপবে বাহুর দৈর্ঘ্য 5.5 মাইনাস 0.385 হয়ে গেল। 5.5 মাইনাস 0.385 আসবে হচ্ছে তোমার 5.115, 5.115 তো সেন্টিমিটার। তখন আয়তন কত হবে ভাইয়া? তো নতুন পেজ নিয়ে নিই। তখন আয়তন তখন আয়তন হবে A2 কিউ, 5.115 তার কিউ কত আসবে? তার কিউ করলে আসবে হচ্ছে 133.82, 133.824 এত সেন্টিমিটার কিউব। তখন ত্রুটি কত হবে ভাইয়া? তখন ত্রুটি হবে তোমার হচ্ছে অ্যাকচুয়ালটা থেকে এটা মাইনাস করো, অ্যাকচুয়ালটা কত ছিল? অ্যাকচুয়ালটা ছিল তোমার হচ্ছে 166.375, 166.375 মাইনাস অ্যান্সার করলে আসবে হচ্ছে 32.55, 32.55। তখন ত্রুটি হবে হচ্ছে তোমার এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন আমরা কোন ত্রুটিটা নিব? দেখো, যখন আয়তন কম ধরছে তখন ত্রুটি পাইছে এটা 32.55, আবার যখন হচ্ছে আয়তন দৈর্ঘ্য বেশি নিছে তখন ত্রুটি পাইছে হচ্ছে 37.441। আমরা সবসময় বেশিটাই নিব, কারণ ত্রুটি হলে সর্বোচ্চ কত হইতে পারে এটাই আমরা জানতে চাই সবসময়। তাহলে আমরা অ্যাকচুয়াল আয়তন এখানে আছে, সেটার সাথে ত্রুটিটা বসাই দিব, তাহলে পাবো হচ্ছে অ্যাকচুয়াল আয়তন, আয়তন হবে ভি সমান ত্রুটি সহ লিখলে 166.375, 375 প্লাস মাইনাস ত্রুটিটা হচ্ছে তোমার 37.441, 37.441। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আয়তন ত্রুটি সহকারে, এখানে চূড়ান্ত গড় ত্রুটি এটা, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল আয়তন। এখন আয়তনের আপেক্ষিক ত্রুটি কতটা হবে? তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি কত হবে ভাইয়া? আপেক্ষিক ত্রুটি কত হবে? চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স এর ভ্যালু এটা 37.441 ভাগ হচ্ছে অ্যাকচুয়াল আয়তন 166.375। এটা যদি করো 37.441 ভাগিত 166.375 করলে আসবে হচ্ছে তোমার 0.2250, এই হচ্ছে 0.22503। এটা যদি পার্সেন্টেজ নাও তাহলে হচ্ছে 22.5% আসবে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন বলে দিছিল কি? দেখো ভাইয়া, প্রশ্নে তোমাকে বলছিল পৃষ্ঠের আয়তনের ত্রুটির তুলনা করো, মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের আয়তনের আপেক্ষিক ত্রুটি এবং আয়তনের আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলা হয়েছে। তাহলে যদি তুলনা আমরা করি, হয়ে গেল, যদি হচ্ছে তুলনা করি
তাহলে দেখো আপেক্ষিক আয়তনের ত্রুটি, আয়তনের ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তনের আপেক্ষিক ত্রুটি বা হচ্ছে তোমার ক্ষেত্রফলের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি করে ওই দুটার অনুপাত করি, তাহলে উপরে আসছে হচ্ছে তোমার 22.5%। আর ক্ষেত্রফলের ত্রুটিটা আসছিল কত? ক্ষেত্রফলের ত্রুটিটা আসছিল হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের আসছিল হচ্ছে তোমার 14.37%। 14.37% হয়ে যাচ্ছে বারবার। 14.37%, এটা দুটা যদি তুমি অনুপাত করো, 22.5 ভাগিত 14.37, তাহলে আসবে হচ্ছে তোমার 1.56 বা 1.5 এত। তাই আমরা কি এখান থেকে বলতে পারি না ভাইয়া, কি বলতে পারি যে আয়তন, আয়তনের আপেক্ষিক ত্রুটি হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির 1.5 গুণ আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি, আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে 1.5 ইন্টু ক্ষেত্রফলের পরিমাপের আপেক্ষিক ত্রুটি, ত্রুটি, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা এরপর ম্যাথ করি। দেখো এটা যশোর বোর্ড 2023 আসছে। কি বলছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেছে হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন পাওয়া গেছে হচ্ছে 15, যেখানে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে, তারপরে তোমার ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে এবং হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন গ্যাদার করে আমরা চলে যাই ম্যাথ করতে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। এখন দেখো ভাইয়া, ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে, এটা তোমাকে ডিরেক্ট জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো ভার্নিয়ার ধ্রুবকের মান তোমাকে বলে দিছে। তাহলে যখন এরকম ভাবে মানে ভার্নিয়ারের কত ভাগ প্রশ্নে ডিরেক্ট দিয়ে দিবে না, 20 ভাগ প্রধান স্কেল 19 ভাগের সমান বা 18 ভাগের সমান এরকম দিয়ে দিবে না, তখন তুমি তোমার মুখস্থ সূত্রটা, কারণ এখানে মুখস্থ সূত্রটা ধরে করা হয়েছে। এখানে আসলে দেখো ডিরেক্ট ভার্নিয়ার ধ্রুবকের মানটা বলে দিচ্ছে, তার মানে হচ্ছে ডিরেক্ট ওই ফর্মুলা থেকে আসছে। এবং ভার্নিয়ারের এখানে যে অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার ভার্নিয়ারের ভাগ সংখ্যা এবং তোমার হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যার মধ্যে এক সর্বদা ডিফারেন্স থাকবে। এখন দেখো, তাই বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে। এখানে আমরা আগে গেস করতে পারি যে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স হবে এক হয়। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20 হয় তাহলে প্রধান স্কেলের হবে 19, অথবা ভার্নিয়ার স্কেলের যদি হচ্ছে তোমার 10 হয় তাহলে প্রধান স্কেলের হবে 19। তাদের মধ্যে এক ডিফারেন্স থাকবেই, কারণ প্রশ্নে আর ডিটেলস ইনফরমেশন দেওয়া নেই। তাহলে চলো আমরা এখানে সেই সূত্র দ্বারা করি ভার্নিয়ার স্কেলের কত ভাগ এখন আমরা যদি লিখি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক সমান তোমরা কি জানো, প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান প্রধান স্কেলের এক ঘরের মান, যেটাকে বইয়ে সাধারণত মনে হয় এস দ্বারা প্রকাশ করছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে ভাইয়া, 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। প্রধান স্কেলের এক ঘরের মান এখানে কিছু বলে দেয়নি, তার মানে আমাদের সাধারণ স্কেলে আমরা ব্যবহার করছি। আর সাধারণ স্কেলে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, যেহেতু এখানে মিলিমিটার লিখছি তাহলে এটা লিখি আমরা 1 মিলিমিটার। ভার্নিয়ারের স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা জানি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখান থেকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা বের করে আনি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সমান কি লিখতে পারবো, সমান লিখতে পারবো হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে হচ্ছে এখানে এখানে যদি 10 মিলির পর 0 ধরে 100, তাহলে হচ্ছে 100, এখানে 5 বিশ 100, তাহলে হচ্ছে 20 ঘর। ঠিক আছে,
105 20 100, ঠিক আছে, 20 ঘর। এখন হচ্ছে নতুন পেজ নেই। তাহলে দেখো, ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20, ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমরা 20 পেয়ে গেছি। আমাকে জানতে চাওয়া হয়েছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। তাহলে এখন আবার আমরা কি জানি, ভার্নিয়ার ধ্রুবক সমান কি ছিল ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক সমান ছিল প্রধান প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এখন দেখো, এখান থেকে ভাই আমরা দেখো ভার্নিয়ারের স্কেলের ভাগ সংখ্যা 20 পেয়ে গেছি না, এখান থেকে আমরা গেস করে নিতে পারি যে অবশ্যই হচ্ছে তোমার প্রধান স্কেলের ভাগ 19 আসবে, কারণ এখানে দেখো ভার্নিয়ার ধ্রুবক বলে দিছে। ভার্নিয়ার ধ্রুবক, তাহলে তোমার ওই শর্টকাট সূত্র ইউজ করে এখানে আসছে। কারণ এখানে তোমার বলা হয় না যে হচ্ছে দেখো 20 ঘর, তোমার হচ্ছে ডিরেক্ট বলে দেয় না 20 ঘর ভার্নিয়ার স্কেল সমান 18 ঘর প্রধান স্কেল, বা এরকম কিছু বলে দেয় না। তার মানে তোমার ওই সূত্র থেকে আসছে, তুমি এখান থেকে গেস করে নিতে পারো যে প্রধান স্কেলের মান, তোমার প্রধান স্কেলের ভাগ সংখ্যা 19 আসবে। তো আমরা করি, চলো দেখি। ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেখো দেয়া আছে তোমার 0.05, 0.05 মিলিমিটার। প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এখানে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এখান থেকে যদি ভার্নিয়ার স্কেলের আমরা এক ঘরের মানটা বের করে আনি, ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা কি হবে ভাইয়া? 1 - 0.05 মিলিমিটার, এটা হবে 0.95 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 0.95 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা ভাইয়া? 20টা না? তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান কত হবে? তাহলে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ঘরের কোনটা কত হবে ভাইয়া? 20 ইন্টু 0.95 মিলিমিটার। তাহলে এটা যদি করো 95 দুগুণী কত? 95 দুগুণী হচ্ছে তোমার 190। সেখান থেকে 2 ঘর পয়েন্ট দিলাম, তাহলে হচ্ছে 19 ঘর। এখানে ছিল 2 ঘর পয়েন্ট সরে দিলে 19, তাহলে হচ্ছে 19 মিলিমিটার। তোমার দেখো ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান পাইছে হচ্ছে 19 মিলিমিটার। তখন আবার কি আমরা 19 মিলিমিটার সময় দেখো প্রধান স্কেলের এক ঘর সমান 1 মিলিমিটার ছিল না, তাহলে এখানে 19 মিলিমিটার আসছে, তাহলে 19 ঘর, বা এভাবে তুমি একবার লিখতে পারো। প্রধান প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার। তাহলে হচ্ছে দেখো 19 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটার সমান প্রধান স্কেলের কত ঘর হবে? তাহলে 19 মিলিমিটার সমান প্রধান 19 মিলিমিটার সমান প্রধান স্কেলের 19 ঘর। প্রধান স্কেলের 1 মিলিমিটার সমান 1 ঘর, তাহলে 19 মিলিমিটার সমান কত হবে? 19 ঘর। ঠিক আছে, তাহলে দেখো সে একই কথাই আসলো, 20 থেকে 1 কম আসছে, 19 ঘর। তাহলে গ নাম্বার আমাদের হয়ে গেল ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান আমরা পেয়ে গেলাম। এখন আমরা ঘ নম্বরটা দেখি। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। তাহলে চলো আমরা এটা করি। এর জন্য একটা নতুন পেজ নিয়ে নিই। ঘ নম্বর। তাহলে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য পাইছি হচ্ছে তোমার দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত হবে? বা টোটাল রিডিংটা সমান তোমার কত? এখানে দৈর্ঘ্য স্কেলের প্রধান স্কেলের পার্ট হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই প্রধান স্কেলের পার্ট হচ্ছে টোটাল রিডিংটা সমান কত ছিল ভাই? টোটাল রিডিং এর সময় ছিল তোমার হচ্ছে
প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, ঠিক আছে। প্রধান স্কেলের পার্টটা সমান, তুমি এখানে দেখো প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট তোমার হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের পার্ট লিখি 2.5 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের পার্ট সমান ছিল কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ারের যে ভাগ প্রধান স্কেলের সাথে মিশে গেছে। তাহলে দেখো প্রধান স্কেলের পার্ট 2 ভার্নিয়ার সমবর্তন 15 বা ভার্নিয়ার সমবর্তন 15 আর ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার সমবর্তন এখানে ভার্নিয়ার সমপতন, ঠিক আছে। তাহলে 2.5 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.05 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমপতন 15, ভার্নিয়ার সমপতন 15, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো এটা মিলিমিটার আছে, এটা সেন্টিমিটার আছে, তাহলে হয় সব মিলিমিটারে নিয়ে নেবো না সব সেন্টিমিটারে নিয়ে নিব। তাহলে ধরো এটা আমরা হচ্ছে সেন্টিমিটারে নিয়ে নিই। 2.5 সেন্টিমিটার প্লাস মিলিমিটারতে সেন্টিমিটারে নিতে গেলে 10 দ্বারা ভাগ করলে তাহলে হচ্ছে 0.005 সেন্টিমিটার ইন্টু 15। তাহলে এটা দৈর্ঘ্য আমরা কত পাবো? 2.5 যোগ 0.005 আসবে হচ্ছে তোমার 2.505। টোটাল দৈর্ঘ্য আসবে হচ্ছে 2.505 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে, বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে তোমার 2.505 সেন্টিমিটার। এখন দেখো এটার সাথে ত্রুটি লিখতে হবে না, চূড়ান্ত গড় ত্রুটি। এটা বের করার জন্য দেখো তোমার এখানে দিয়ে দিছে যেখানে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 3%, এখান থেকে তুমি চূড়ান্ত গড় ত্রুটি বের করে আনতে পারো। তাহলে আমরা কি জানি? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান কি ছিল ভাইয়া? চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স বাই হচ্ছে তোমার গড় মান এক্স। তাহলে এখান থেকে আমার দরকার হচ্ছে, এখানে লিখি, এখান থেকে দরকার হচ্ছে তোমার চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স সমান, তাহলে কি হবে? আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে হচ্ছে তোমার 3%, 0.03 ইন্টু এক্স 2.505 সেন্টিমিটার। এটা যদি তুমি করো তাহলে অ্যান্সার ইন্টু 0.03, তাহলে আসবে তোমার হচ্ছে 0.07 সেন্টিমিটার। তুমি তো চূড়ান্ত গড় ত্রুটিটা কত পাইলে? 0.075 সেন্টিমিটার। তাহলে এখন তুমি বাহুর দৈর্ঘ্যটার মান লিখতে পারো। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার, বাহুর দৈর্ঘ্য অ্যাকচুয়াল বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এর সমান সমান 2.505 প্লাস মাইনাস ওটা আসছে হচ্ছে 0.075 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বাহুর দৈর্ঘ্য পাইলাম। আমার প্রশ্নে কি জানতে চাইছে? দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে সমগ্র পৃষ্ঠে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া? দেখো ঘনক আবার আঁকি, ঘনকটা দেখো এই যে, দেখো ঘনকের মোট পৃষ্ঠ কটা, দেখো ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সেম, এটাই। তাহলে এটা কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে? এ গুণ করলে স্কোয়ার, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল স্কোয়ার। তাহলে ঘনকের মোট পৃষ্ঠ কত? পৃষ্ঠ কয়টা দেখো, একটা তল বা পৃষ্ঠ একটা, উপরে একটা, দুইটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, তিনটা, চারটা, সামনে একটা, পিছনে একটা, পাঁচটা, ছয়টা। তাহলে মোট ঘনক পৃষ্ঠ হচ্ছে 6টা। তাহলে 6 পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে ভাইয়া? 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য তো পাইছো, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এর সমান অ্যাকচুয়াল বাহুর দৈর্ঘ্য এটা পাইছো। তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত হবে 6 পৃষ্ঠের? তাহলে তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল হবে কত ঘনকের? 6 পৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের অ্যাকচুয়াল ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের কত হবে ভাইয়া? এর সমান লিখলাম হচ্ছে 6 স্কোয়ার। তাহলে হচ্ছে 6 ইন্টু এর সমান 2.505 আর হোল স্কোয়ার। যদি করো তাহলে হচ্ছে 6 ইন্টু 2.50
ফাইভ তার হোল স্কোয়ার, তার আসবে হচ্ছে তোমার 37.65, 37.65 এত সেন্টিমিটার স্কোয়ার। এখন তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা দেখো, এ সমান তুমি পাইছো হচ্ছে 37.65 প্লাস মাইনাস। এখন তাহলে একটু ত্রুটিটাও লিখতে হবে। এখন এই দৈর্ঘ্য পরিমাপে কেউ আবার বেশি মাপবে কম মাপবে, সেই একই কাহিনী আবার শুরু করতে হবে। তাহলে আবার তাহলে এটা করেই দিই। তাহলে দেখো কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে তাহলে এখন কেউ দৈর্ঘ্য মাপবে কি দেখো, তাহলে কেউ যদি দৈর্ঘ্য মাপে ভুলে, কেউ যদি দৈর্ঘ্য ভুলে A1 মাপে ফেলে কত, 2.505, 2.505 প্লাস 0.075, তাহলে কত হবে এখানে, 2.505 প্লাস 0.075 করলে তোমার আসবে হচ্ছে 2.58 সেন্টিমিটার। তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে ভাইয়া? তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে ভাইয়া? ক্ষেত্রফল হবে 6A1 স্কোয়ার। এটা যদি স্কোয়ার করো ইন্টু 6, তাহলে আসবে হচ্ছে তোমার 39.93, 39.93 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন ত্রুটি কত হবে? এখন ত্রুটি কত হবে? অ্যাকচুয়াল যে ক্ষেত্রফল পাইছি সমগ্র পৃষ্ঠের, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে এখন ত্রুটি কত হবে? এটা থেকে এটা যদি মাইনাস করো, 39.93, 39.93 মাইনাস অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত ছিল? 37.65, 37.65 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি করো মাইনাস 37.65, তাহলে তোমার আসবে হচ্ছে 2.2884 ফুটে আসবে এত সেন্টিমিটার স্কোয়ার। আবার কেউ যদি ভুলে দৈর্ঘ্য মাপে কত, একটু সমান কত মাপে, বেশি মাপে, এটা তো বেশি নিছিলাম, এখন যদি কেউ কম মাপে, 2.505 মাইনাস 0.075, 2.505 মাইনাস 0.075, 505 মাইনাস 0.075 কত আসবে? 2.505 মাইনাস 0.075 করলে আসবে তোমার হচ্ছে 2.43, 2.43 এত সেন্টিমিটার। তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সে কত পাবে? তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সে কত পাবে? 6A2 স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার ইন্টু 6, তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবে সে হচ্ছে 35.429। তখন ত্রুটি হবে কত? তখন ত্রুটি হবে অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত ছিল আমার? অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা ছিল হচ্ছে তোমার 37.65, তাহলে 37.65 মাইনাস 35.429, 37.65 মাইনাস অ্যান্সার করলে আসবে হচ্ছে তোমার 2.22, ঠিক আছে, 2.22 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো একটা ত্রুটি আসছে হচ্ছে তোমার 2.28, একটা ত্রুটি আসছে হচ্ছে তোমার 2.22। তাহলে দেখো এটা 2.2, এখানে দেখো এটা বড়, এটা 8, এটার পরে 2.20 আছে, 2.208 আছে, তাহলে এখানে 0 আর এটা 8, তাহলে বড় ত্রুটি হচ্ছে এটা, তাহলে আমরা এটা নিব। তাহলে অ্যাকচুয়াল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে ভাইয়া? এটা পাইছিলাম অ্যাকচুয়াল ক্ষেত্রফল ছিল হচ্ছে তোমার 37.65 প্লাস মাইনাস ত্রুটি হচ্ছে তোমার 2.28,
2.2884, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্নে আমার চাইছিল কি দেখো, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা নির্ণয় করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%, তাহলে 7%-এর নিচে যদি আসে আমার আপেক্ষিক ত্রুটিটা, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে দেখি আমাদের কত আসে। তাহলে এখান থেকে যদি আমি আপেক্ষিক ত্রুটি বের করি, আপেক্ষিক ত্রুটি, তাহলে কি হবে ভাইয়া, চূড়ান্ত গড় ত্রুটি বা হচ্ছে অ্যাকচুয়াল যে ক্ষেত্রফলের মান, তাহলে 2.2884 ভাগিত 37.65, এটা যদি করো তুমি 2.2884 ভাগিত 37.65, তাহলে আসবে হচ্ছে তোমার 0.06, 0.0607। এটা যদি তুমি পার্সেন্টেজে নাও, তাহলে আসবে হচ্ছে তোমার 6%, ঠিক আছে। তাহলে দেখো 3% পর্যন্ত আমাদের গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখানে আসছে কত, দৈর্ঘ্য পরিমাপ আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র বিশ্বের ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%, তাহলে আমাদের আসছে 6%, তাহলে 7% থেকে নিচে আসে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের যে ত্রুটিটা আসছে এটা হচ্ছে গ্রহণযোগ্য, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, আরেকটা বোর্ড, রাজশাহী বোর্ড 2022। দেখো এখানে কি বলছে, স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেলের পাঠ 2 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের পাঠ কত দিয়ে দিছে, 2 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে তোমার 50, এবং পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে 1 সিসি, এই সিসি হচ্ছে তোমার 1 সেন্টিমিটার কিউব। 1 সিসি মানে হচ্ছে তোমার 1 সেন্টিমিটার কিউব। গোলকের ভর দেওয়া আছে হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে। এখন দেখো বলছে কি, গ নম্বরে উদ্দীপকের স্ক্রু গজটির ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। এখানে গজ হবে, স্ক্রু গজটির ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। এখন আমরা কি জানি, এখানে লিখি। এখন দেখো, স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন যেটা বলে সেটা শুনে আমরা কি জানি, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন কি জানি ভাইয়া, বা লিস্ট কাউন্ট সমান কি ছিল, লিস্ট কাউন্ট সমান কি ছিল ভাইয়া, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা ছিল হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন সমান। তাহলে দেখো পিচ কত দেওয়া আছে ভাই আমার এখানে, দেখো পিচ বলে দিছে হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, ঠিক আছে। আর তোমার হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে তোমার মোট ভাগ সংখ্যা 50, তাহলে সংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা এখান থেকে লিস্ট কাউন্ট কত পাচ্ছি, আর ন্যূনাঙ্ক, তাহলে এটা যদি করো, এখানে যদি 50 ধরি, তাহলে এটা কাটা 1/100.01 মিলিমিটার, ঠিক আছে। এটা লঘিষ্ঠকরণ। এখন অনেকে এখানে বুঝে নাই, দেখো এখানে কিভাবে করছি আমি, দেখো 0.5 মিলিমিটার ছিল, আর হচ্ছে নিচে ছিল হচ্ছে 50, ঠিক আছে। আমি এটারে হচ্ছে তোমার এখানে দশমিকের পরে 0 দিলে তো কোনো সমস্যা না, আমি দশমিকের পরে 0 দিয়ে নিছি। আর এখানে দেখো এই দশমিকটা যদি উঠাই দিই, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 100 লিখতে পারি না, দশমিকটা উঠাই দিয়ে। তাহলে এই 50 কাটলাম, তাহলে হচ্ছে থাকলো হচ্ছে উপরে 1/100 এত মিলিমিটার। আর এখানে দেখো এখানে দশমিক আছে, 1 এর পরে দশমিক, তাহলে এখানে দেখো যদি হচ্ছে এখানে কয়টা শূন্য, একটা দুইটা শূন্য থাকে, তাহলে দশমিকটা হচ্ছে আমি 2 ঘর আগে সরাই দিব। এখানে 1 ঘর আগে সরালাম, আর 1 ঘর আগে সরাবো। এখন তো এখানে একটা সংখ্যা দিতে হবে, তাহলে 0 দিয়ে তারপরে সংখ্যাটা লিখবো, তাহলে হচ্ছে 0.01, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে আসছে। এখন অনেকে ভাবছে যে ভাই এই সিলি বিষয়গুলো কেন বলছে। এখন দেখো অনেকে, আমি চাচ্ছি যে সবাই যাতে হচ্ছে সবাই যাতে বুঝে। এখন অনেকের কাছে এটা অনেক ইজি মনে হতে পারে, কি অনেকের কাছে আবার অনেক কঠিন মনে হতে পারে ক্যালকুলেশন গুলো। এখন তোমরা যদি মানে হাতে ক্যালকুলেশন করা এখন থেকে শিখো, তাহলে হচ্ছে তোমাদের অ্যাডমিশন অনেক হেল্পফুল হবে এটা। তাহলে গেল, আমরা দেখো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক পাইলাম 0.01 মিলিমিটার, ঠিক আছে। এখন কি বলছে, উদ্দীপকের স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করতে বলছে ভাই। দেখো এটারে মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে 0.01 মিলিমিটারকে আমরা এখন মিটারে নিব। 0.01 মিলিমিটার সমান কি, আবার 1 মিলিমিটার সমান কি ভাইয়া, 10⁻³ মিটার,
বা এখানে দেখো আমরা 1 মিটার সমান কি ছিল 10⁻³ মিলিমিটার। তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে 1 মিলিমিটার সমান কি হবে, তাহলে এটারও যদি 1/10⁻³ এর নিচে চলে আসলো, তাহলে হচ্ছে 10⁻³ যদি এখন আমি উপরে নিই তাহলে চলে আসবে কত, এখান থেকে তোমার আসবে হচ্ছে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। ঠিক আছে, তোমাদের বইয়ে হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট ইয়া দিয়ে আছে, যেমন তোমার হচ্ছে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটোটা, এগুলো এরকম কিছু হচ্ছে মান দিয়েছে যেগুলো তুমি চাইলে মুখস্থ করতে পারো, এগুলো তোমার অনেক হেল্পফুল হবে এককের কনভার্সনের ক্ষেত্রে। তাহলে দেখো 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। এখন তাহলে এখানে আমি মিলিমিটার আছে, তাহলে সেটা এটার একবারে হচ্ছে আমি মিটারে নিতে পারি 0.01 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এটার সমান এটাকে 10⁻³ এখানে 0.01 আবার আমি কি লিখতে পারি, দেখো এন কি ছিল 0.01 ইন্টু 10⁻³ এত মিটার। এটা সমান 0.01 দিয়ে তুমি আবার কি লিখতে পারো, যদি সাইন্টিফিক ফর্মে লিখতে চাও তাহলে 10⁻² লিখতে পারো, ইন্টু 10⁻³ আছে, তাহলে এখন দুইটা পাওয়ার যোগ হয়ে গেলে কত হবে 10⁻5 মিটার। তাহলে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে ম্যাথে সাইন্টিফিক ভাবে হচ্ছে ম্যাথ মানে সংখ্যাকে কিভাবে সাইন্টিফিক ফর্মে প্রকাশ করা যায় এটা হচ্ছে ম্যাথে শিখবে। দেখো পূর্ণাঙ্কের ভ্যালুটা আমরা কত কত পাইলাম মিটারে, 10⁻5 মিটার। এখন ঘ নাম্বার কি বলছে, কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। ঘ নাম্বার বলছে হচ্ছে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমার ব্যাসের মানটা আমরা বের করে নিই। ব্যাস তো আমি জানি না, এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে তোমার 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, 2 মিলিমিটার পাওয়া গেল। গোলকের ব্যাস কোনোভাবে প্রধান স্কেলের পার্ট 2 মিলিমিটার পাওয়া গেল, তাহলে গোলকের ব্যাসটা কত আমি নির্ণয় করি। এখানে ঘ নাম্বার লিখি, হচ্ছে ব্যাস গোলকের ব্যাস হবে কত ভাইয়া, গোলকের ব্যাস টোটাল রিডিং সমান কি বৃত্তাকার স্কেলের ভাগ রৈখিক স্কেলের মান, রৈখিক স্কেলের মান বা প্রধান স্কেলের মান যেটাই বলো, রৈখিক স্কেলের মান প্লাস বৃত্তাকার স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান। রৈখিক স্কেলের মান বা প্রধান স্কেলের পার্ট কত পাইছো 2 মিলিমিটার, তাহলে এখানে আমরা লিখি হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, প্লাস বৃত্তাকার স্কেলের মান সমান কি লঘিষ্ঠ গণনা পূর্ণাঙ্ক ইন্টু বৃত্তাকার স্কেলের যে ভাগ হচ্ছে তোমার রৈখিক স্কেলের সাথে এক্সাক্ট মিলে যায়। তাহলে এখানে দেখো বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে সরাসরি মিলে যায়, তাহলে এখানে লিখবো হচ্ছে পূর্ণাঙ্ক কত পাইছি আমরা, এটা তো মিটারে ছিল, মিলিমিটার কত পাইছি 10⁻² বা 0.01, পূর্ণাঙ্ক এত মিলিমিটার ইন্টু 20তম ভাগ। ঠিক আছে, তাইলে এখন এখানে 2 মিলিমিটার প্লাস এটারে গুণ করলে হচ্ছে 20 × 20 এত মিলিমিটার, তাহলে হচ্ছে 2.2 মিলিমিটার। তাহলে গোলকের ব্যাস ডি সমান পাইলাম হচ্ছে আমরা 2.2 মিলিমিটার। এখন ব্যাস তো লিখলাম, এখন যদি আমি ত্রুটি সহকারে এটা লিখতে পারি তাহলে এরপরে হচ্ছে আমার লিখতে হবে কি ভাইয়া সেই চূড়ান্ত গড় ত্রুটি, সেটা লিখতে হবে। যাদের কাছে এই এটা একটু কনফিউজিং মনে হচ্ছে তারা লেকচার 2 দেখে আসতে পারো, এখানে আমি ডিটেলস হচ্ছে তোমার স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল এবং ত্রুটির এই কনসেপ্টটা ক্লিয়ার করছি। তাহলে এখন দেখো এখন আমি হচ্ছে যে তাহলে চূড়ান্ত গড় ত্রুটিটা কিভাবে বের করবো ভাই, এখানে দেখো সেই ইনফরমেশন বের করার জন্য দিয়া দিছে হচ্ছে, তো দৈর্ঘ্য পরিমাপে ব্যাস পরিমাপে হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি 5% হলে, তাহলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। আমরা কি জানি আপেক্ষিক ত্রুটি সমান, আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি সমান কি ছিল ভাইয়া, আপেক্ষিক ত্রুটি সমান ছিল চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স, এটা ছিল হচ্ছে তোমার চূড়ান্ত চূড়ান্ত গড় ত্রুটি বাই হচ্ছে তোমার এক্স বা হচ্ছে গড় মান, গড় মান এখানে আমাদের গড় মান দেয়া আছে দেখো 2.2, আমরা চূড়ান্ত ত্রুটিটা বের করব, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত গড় ত্রুটি সমান পাবো কত, চূড়ান্ত গড় আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে তোমার 5%, বা 5% সমান কত 0.05 ইন্টু 5% মানে 0.05 না 5 বাই হচ্ছে তোমার 100 কত হবে, এখানে দশমিক আছে তাহলে এটা যদি 2 ঘর সরাই দিই, 1 ঘর 2 ঘর, তাহলে হচ্ছে 0.05 ইন্টু হচ্ছে তোমার কত গড় মান 2.2 মিলিমিটার, তাহলে হচ্ছে 2.2 মিলিমিটার, তাহলে
টি পাবা হচ্ছে তোমার, এটা যদি করো 5×10 = 0, হাতে 1, 5×10 আর 1 হচ্ছে 11, আর হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, তাহলে 0.110 মিলিমিটার, এটা চূড়ান্ত গড় ত্রুটি। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে আমার ব্যাসটা কিভাবে লিখবো, দেখো একটা পেজ নিয়ে নিই। তাহলে অ্যাকচুয়াল ব্যাসটা কত হবে ভাইয়া, 2.2 মিলিমিটার, 2.2 প্লাস মাইনাস কত পাইছি আমরা এখানে, 0.110, তাহলে 0.11, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাস পাইলাম। এখন দেখো, এখন কি বলছে, নির্দিষ্ট গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি এত হইলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ নির্ণয় করে, আমাদের ঘনত্ব পরিমাপের ত্রুটিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়াল আয়তনটা বের করে ফেলি ভাইয়া, এখান থেকে ব্যাস দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়াল আয়তনটা কি হবে, গোলক দেখো, দেখো একটা হচ্ছে গোলক, যে কোনো গোলাকৃতির বস্তু বা গোলকের আয়তন কত, এটা হচ্ছে তোমার যদি গোলকের ব্যাসার্ধ আর হয়, আর এটা ধরো টোটাল ব্যাস হচ্ছে তোমার ডি হয়, এটা কিন্তু 2D তে লিখছে, এটা কিন্তু আসলে গোলকটা হচ্ছে একটা 3D বস্তু, 3D তে আছে। এটা হচ্ছে গোলকের আয়তন সমান তোমরা জানো কি, 4/3 পাই আর কিউ, তাই না ভাইয়া। তাহলে দেখো এখানে আর আছে, আমি তো এখানে ডি বের করছি, আমি চাইলে এখানে এটা ডি তে, এই সূত্রটারে ডি তেও কনভার্ট করে আনতে পারি। কিভাবে দেখো, তোমরা কি জানো, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ডি সমান কত, ব্যাসার্ধ দ্বিগুণ 2r, বা ব্যাস সমান আমি কি লিখতে পারবো, d/2, ব্যাস হচ্ছে তোমার ব্যাসার্ধ হবে, তাহলে হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে এখানে এই সূত্রে যদি আমি এটা বসাই দিই, 4/3 × π × r এর মান কত, d/2 বসালাম, d/2, আর যদি কিউ করি তাহলে এখানে কত আসে দেখো, 4/3 × π × d/2 এর কিউ হলে আসবে হচ্ছে 8, এখান থেকে 4 আর 8 কাটলে 4×2 = 8, তাহলে হচ্ছে 5/6 d/কিউ, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমরা যে সূত্রটা এটা পাইলাম হচ্ছে, যখন ব্যাস দেওয়া থাকবে তখন ইউজ করতে পারবো, আর যখন হচ্ছে তুমি এখানে এই যে, এটা হচ্ছে তোমার যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে গোলকের আয়তন, তাহলে আমরা এখানে যে ব্যাস আছে, তাহলে আমরা অ্যাকচুয়াল আয়তনটা কত হবে, গোলকের অ্যাকচুয়াল আয়তন ভি সমান কত হবে ভাইয়া, 4/3 লিখছি কেন, π/6 d কিউ, π/6 d কিউ, এখানে ডিটা হচ্ছে তোমার ব্যাস, তাহলে হচ্ছে লিখলাম π/6, ব্যাসটা পাইছি হচ্ছে 2.2, তাহলে এটার যদি কিউব করি, তাহলে এটা ক্যালকুলেটর করলে 2.2, তারপর কিউ ইন্টু শিফট পাই ভাগিত 6, তাহলে আসবে হচ্ছে 5.575, তাহলে পাবো হচ্ছে ভাইয়া 5.575, 5.575, ঠিক আছে, 5.575। তাহলে অ্যাকচুয়াল আয়তন এত, ডিটা ছিল হচ্ছে তোমার মিলিমিটারে, তাহলে হচ্ছে এটা পাবো হচ্ছে মিলিমিটার কিউব, এখানে ডি যদি মিলিমিটার বসায় তাহলে তার কিউব করলে হবে হচ্ছে মিলিমিটার কিউব, ঠিক আছে। অ্যাকচুয়াল আয়তন ভি এটা পাইলাম। এখন দেখো তোমার ভাইয়া প্রশ্নে কি বলে দিছে, আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, দেখো যখন 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব যখন গোলকের আয়তন ছিল, তখন তার ভরটা ছিল হচ্ছে তোমার 1 গ্রাম, দেখছো, যখন মানে গোলকের আয়তন থাকবে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, তখন গোলকের হচ্ছে তোমার ভর হচ্ছে 1 গ্রাম, কিন্তু আমাদের ক্ষেত্রে আয়তন কত আসছে, তাহলে এত মিলিমিটার কিউব হলে আমরা সেক্ষেত্রে আয়তনটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো 1 সিসি বা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব গোলকের আয়তনের ভর, এত আয়তনের এত আয়তনের গোলকের ভর, গোলকের ভর হচ্ছে তোমার 1 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। অথবা তুমি এটাও করতে পারো ভাইয়া, দেখো এখানে আমাদের হচ্ছে মিলিমিটার আছে, যেহেতু এখানে সব সেন্টিমিটার আছে, তুমি চাইলে এখানে যেগুলো ক্যালকুলেশন প্রথমে করছো, এই ব্যাস ডি এটারে তুমি যদি সেন্টিমিটারে রাখতা, তাহলে এখানে সেন্টিমিটার কিউ আসতো, তখন তোমার ইজি হইতো। যেহেতু আমরা মিলিমিটার করে ফেলছি, তাহলে সব মিলিমিটারে করি। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউ, 1 সেন্টিমিটার কিউ আয়তনে, তাহলে 1 সেন্টিমিটার কিউ সমান কত ভাইয়া, এখানে একটু পেজ নিয়ে নিই, দেখো 1 সেন্টিমিটার কিউ সমান কত মিলিমিটার ভাইয়া, 1 সেন্টিমিটার কিউ হচ্ছে তোমার 10⁻³ মিলিমিটার, বুঝো নাই। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউ, 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার না, তাহলে 1 সেন্টিমিটার সমান আমি লিখে দিলাম হচ্ছে, এটারে কি লিখতে পারো দেখো, 1 সেন্টিমিটার কিউ সমান কি 1 সেন্টিমিটার তারপর কিউ লিখতে পারো, তো 1 সেন্টিমিটার সমান ছিল কি ভাইয়া 10 মিলিমিটার, ঠিক আছে না, তারপর যদি কিউ দাও,
তাহলে কি হবে 10^3 আর মিলিমিটারের পাওয়ার কিউ, ঠিক আছে না? তাহলে 1 সেন্টিমিটার কিউ সমান 10^3 মিলিমিটার কিউ, ঠিক আছে? যদি তুমি এভাবে বুঝতে চাও, এভাবে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে লিখতে পারো 1 সেন্টিমিটার কিউ সমান সমান কি ভাইয়া, 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। এখন দেখো 1 সেন্টিমিটারে মিলিমিটারে না, তাহলে 10 মিলিমিটার। এটা যে মিলিমিটারে না, তাহলে হচ্ছে 10 মিলিমিটার। এটারে মিলিমিটারে নাও, 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখন যদি তিনটায় গুণ করো, তাহলে 1 এর পাওয়ার 1 10^3 মিলিমিটার কিউ। সে মানে কানে এক হাত দিয়ে ধরো আর ওই হাত দিয়ে ধরো, সে একই কথা, দেখছো? আমরা কইছিলাম, তাহলে দেখো এখানে আমাদের ছিল হচ্ছে 1 সেন্টিমিটার কিউ, তাহলে হচ্ছে 10^3 মিলিমিটার কিউ যখন আয়তন, তখন গোলকের ভর ছিল কত? তোমার হচ্ছে 1 গ্রাম। এখন আমাদের ক্ষেত্রে আয়তন আসছে কত? 5.575 মিলিমিটার কিউ হলে তখন গোলকের ভরটা কত হবে? 5.575 মিলিমিটার কিউ হলে তখন গোলকের আয়তন কত হবে? 1/ঐকিক নিয়ম ভাইয়া, তাহলে 1 মিলিমিটার কিউ এর জন্য তোমার এখানে কত হবে? 1/10^3, আর একবারে 5.57 এর জন্য আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে 1 × 5.575 ভাই হচ্ছে 10^3। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে, এখানে দেখো 10^3 নিচে আছে, যদি এটার উপরে নিই তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে 5.575 ইন্টু 10^-কিউ এত গ্রাম। তাহলে আমাদের যে আয়তন আছে, আয়তনের জন্য বস্তুটার ভর হবে হচ্ছে, গোলকটার ভর হবে হচ্ছে 5.575 ইন্টু 10^-3 গ্রাম। এখন এখানে আমি ঐকিক নিয়ম, এটা থেকে আমি তোমাদের বোঝানোর জন্য ঐকিক নিয়ম করছি, কিন্তু দেখো তুমি একদম ডিরেক্ট কিভাবে করতে পারতা। একটা পেজ নিয়ে নিই, যদি দেখো এখানে ছিল হচ্ছে তোমার 1 সেন্টিমিটার কিউ বা হচ্ছে তোমার 10^3 মিলিমিটার কিউ যখন ছিল, তখন গোলকের আয়তন ছিল হচ্ছে তোমার 1 গ্রাম, ঠিক আছে? এখন আমার যখন আয়তনটা থাকবে হচ্ছে তোমার কত, আমাদের 5.575, যখন আমাদের কাঙ্ক্ষিত দরকার হচ্ছে 5.575 যখন মিলিমিটার কিউ আয়তন, তখন আমাদের ভরটা কত আমি জানি না, ধরে নিলাম এক্স। তাহলে আমার এক্সটার মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি দেখো তো, এক্স এখানে নিলাম, এখানে এটার সাথে এইভাবে, এর সাথে এইভাবে গুণ করে যদি আড়াআড়ি গুণ করে নিই, তাহলে এক্স এর মানটা তোমার ডিরেক্ট কিভাবে আসবে লিখবা, 1 হচ্ছে তোমার 1 × 5.575 হচ্ছে তোমার এত মিলিমিটার কিউ হচ্ছে 10^3 মিলিমিটার কিউ ইন্টু গ্রাম। তাহলে এটা কাটে, তাহলে এখানে থাকে তোমার সে একই কথা, 5.575 ইন্টু 10^-কিউ গ্রাম। এক্স এর ভ্যালুটা ছিল যখন আমাদের আয়তন এত ছিল, তখন ভরটা কত আমি জানি না, সেটা বের করে নিলাম, সে একই কথা। মানে প্রায় তোমাদেরকে ঐকিক নিয়মে দেখলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে এখন কইছিলাম আয়তন, আমরা হচ্ছে আয়তনের ভরটা বের করলাম। এখন তাহলে অ্যাকচুয়াল আয়তনটা কত হবে ভাইয়া? অ্যাকচুয়াল আয়তনটা কত হবে? তাহলে হচ্ছে তোমার এখন অ্যাকচুয়াল ঘনত্বটা কত হবে? ঘনত্ব সূত্রটা কি ছিল ভাইয়া? ঘনত্ব রো ইকুয়াল টু ভর বা হচ্ছে আয়তন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে এখন আমরা আয়তন জানি, ভরটা বের করলাম, তাহলে অ্যাকচুয়াল যে ঘনত্ব সেটা আমরা বের করবো। তাহলে হচ্ছে অ্যাকচুয়াল ঘনত্ব কত হবে ভাইয়া? অ্যাকচুয়াল ঘনত্ব রো সমান, ভরটা কত পাইছি? 5.575 ইন্টু 10^-3, 5.575 ইন্টু 10^-3 গ্রাম হচ্ছে তোমার আয়তন কত পাইছি ভাইয়া? আয়তন পাইছি 5.575, 5.575 এত মিলিমিটার কিউ। তাহলে এখান থেকে দেখো কি আসবে, এটা যদি কাটি তাহলে থাকবে হচ্ছে 10^-কিউ 10^-কিউ গ্রাম পার মিলিমিটার কিউ। তাহলে অ্যাকচুয়াল ঘনত্ব হচ্ছে আমার এটা, ঠিক আছে ভাইয়া? বা এটা তুমি এভাবে লিখতে পারো, ধরো হচ্ছে 0.001 গ্রাম পার মিলিমিটার কিউ। এখন কেউ যদি ব্যাস ভুলে বেশি মেপে ফেলে, তাহলে সে কত মাপবে? এখন যদি কেউ ব্যাস মাপে, কেউ ব্যাস মাপে তোমার হচ্ছে কত, ব্যাস কত ছিল এখানে,
চূড়ান্ত ত্রুটি সহগ ব্যাসটা কত ছিল? এই যে ব্যাস ছিল হচ্ছে তোমার 2.2 প্লাস 0.11। তাহলে কেউ যদি ব্যাস মাপে তোমার হচ্ছে D1 ধরো 2.2 প্লাস 0.11, তাহলে এখানে কত আসবে? 2.31, 2.31, ঠিক আছে। তাহলে এত মিলিমিটার যদি কেউ ব্যাস মাপে তখন আয়তন কত হবে ভাইয়া? তখন আয়তন কত হবে? তখন আয়তন হবে কত? V1 সমান ধরো 5/6 d³ তাহলে হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করে করো 5/6 d1³ তাহলে হচ্ছে 5/6 ইন্টু 2.31 তার কিউ সমান 2.31 তারপর কিউ ইন্টু শিপ পাই ভাগিত কত 6, তাহলে আসবে 6.454, 6.454 এত মিলিমিটার কিউ, ঠিক আছে ভাইয়া। এখন তখন ঘনত্ব কত হবে? ভর তো চেঞ্জ হয় না ভাইয়া, ভর তো ফিক্সড আছে, খালি আমরা ব্যাস মাপতে যে ভুল করছি, তাহলে ব্যাস মাপার ভুলে আয়তনে কত ত্রুটি আসবে সেটা দেখবো। আর ঘনত্ব তখন কত হবে? তখন ঘনত্ব হবে ρ1 সমান m/v1। এমটা কত ছিল? এমটা কত ছিল? এমটা ছিল হচ্ছে 5.575 ইন্টু 10⁻³ 5.575 ইন্টু 10⁻³ এত গ্রাম, বা হচ্ছে তোমার এখানে V1 পাইছি 6.454 এত মিলিমিটার কিউ। এখন এটা যদি ক্যালকুলেশন করো ভাইয়া তাহলে হচ্ছে কত আসবে? 5.575 ইন্টু 10⁻³ ভাগিত অ্যান্সার করলে আসবে হচ্ছে তোমার 8.63 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁴, ঠিক আছে। তাহলে তখন ঘনত্ব আসবে হচ্ছে এত গ্রাম পার মিলিমিটার কিউ, ঠিক আছে। তাহলে আবার কেউ যদি হচ্ছে তোমার ভুলে ব্যাস কম মাপে, তাহলে আবার কেউ যদি ভুলে কেউ যদি উম, ভুলে ব্যাস মাপে D2 সমান কত? 2.2 মাইনাস 0.11 ব্যাস ছিল এই যে এখানে কত দেখো 2.2 ছিল, বেশি মাপলে 0.11, বেশি ভুল করলে বেশি 0.211 করতে পারে, আর কম করলে 0.11 কম করতে পারে। তাহলে সেটা আমরা এখন করতেছি। তাহলে হচ্ছে 2.2 মাইনাস 0.11, 2.2 মাইনাস 0.11 করলে আসবে তোমার হচ্ছে 0.09, 2.09 এত মিলিমিটার। এখন তখন আয়তন সে কত পাবে ভাইয়া, বা ক্যালকুলেট করবে তখন আয়তন হবে কত? V2 ধরো দিলাম 5/6 d2 তারপর হচ্ছে কিউ, তাহলে হচ্ছে 5/6 2.09 তারপর যদি কিউ দিই 0.09 তারপর কিউ ইন্টু শিপ পাই 28 শিপ পাই দিছি ভাগিত করতে হবে 6, তাহলে 4.7801, তাহলে আসবে হচ্ছে 4.7801 এত গ্রাম পার মিলিমিটার কিউ। এখন ভর তো সেম আছে, তাহলে ঘনত্ব তখন ঘনত্ব পাবে কত সে? তখন ঘনত্ব হবে ρ2 দিলাম যাও m/v2, এমটা ছিল কত? 5.57 ইন্টু 10⁻³ মনে হয়, 5.575 ইন্টু 10⁻³ 5.575 ইন্টু 10⁻³ এত গ্রাম, আর V2 পাইছে হচ্ছে তোমার 4.7801। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত ভাইয়া? 5.575 ইন্টু 10⁻³ ভাগিত অ্যান্সার, তাহলে আসবে হচ্ছে তোমার 1.16
1.16 into 1.16 1.16 into 10 to the power minus 3 into 10 to the power minus 3। এটাকে তুমি চাইলে দশমিকেও লিখতে পারো, এখানে যেহেতু সাইন্টিফিক আকারে লিখে আসছে এভাবে লিখতেছি। তাহলে গ্রাম পার মিলিমিটার কিউব। তাহলে এখন ত্রুটি দেখি এক্ষেত্রে কত ত্রুটি আসবে ভাইয়া। এক্ষেত্রে ত্রুটি আসবে অ্যাকচুয়াল ঘনত্বের সাথে, দেখি ত্রুটিটা কত আসে। ত্রুটি এখন ত্রুটি আমার অ্যাকচুয়াল ঘনত্বটা কত ছিল, অ্যাকচুয়াল ঘনত্ব ছিল হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস কিউ গ্রাম পার মিলিমিটার কিউব। তাহলে এখানে ত্রুটি আসবে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস 1.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউ। এটা যদি করো তাহলে আসবে হচ্ছে মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস কিউ। তাহলে আসবে হচ্ছে তোমার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটাকে তুমি চাইলে দশমিকেও লিখতে পারো, আমি এইভাবে সাইন্টিফিকে লিখে রাখলাম। আর যখন ব্যাস সে বেশি মাপছিল তখন তার ত্রুটি কত ছিল, যখন কেউ বেশি মাপছে তখন ঘনত্ব পাইছি এত, এখানে তো ত্রুটি বের করি নাই। এখন ঘনত্ব পাইছি এখানে, এখানে ত্রুটিটা কত, এখানে ত্রুটিটা বের করে নিই। এখানে যখন মানে যখন ব্যাস সে বেশি মাপছে তখন ঘনত্বটা তো বের করছে, এখন ত্রুটিটা তো বের করি না। তাহলে ত্রুটি কত হবে এখানে, ত্রুটি হবে অ্যাকচুয়াল ছিল হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস এখানে কত আসছে 8.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা যদি তুমি করো তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস 8.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আসবে 1.37 ইন্টু 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার ত্রুটিটা কত ভাইয়া, এখানে 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 যখন সে ব্যাস বেশি মাপছে। আর হচ্ছে তোমার এখানে ত্রুটি কত ছিল 1.6, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আর এটা হচ্ছে তোমার 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন বড়কে আমরা সবসময় বড় ত্রুটিটা নিব। এখন দেখো এটা হচ্ছে বড় ত্রুটি, তাহলে আমরা হচ্ছে নিব এটা, এই ত্রুটিটা হচ্ছে এটা বড়, তাই আমরা হচ্ছে এই ত্রুটিটা নিব। এবং ভাই এখানে ক্যালকুলেশন, সাপোজ ক্যালকুলেশনে যদি তোমার ধরো এখানে এটার তুমি আবার এইভাবে লিখতে পারো এটাকে তুমি ধরো এইভাবে লিখলাম 0. ধরো হচ্ছে 13.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 লিখলাম। এখন দেখো এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 5, ঠিক আছে, এর সাইন্টিফিক সহগে। আর এটার হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে কিন্তু এই দুটো কম্পেয়ার করতে পারতো না তুমি, যখন হচ্ছে পাওয়ারটা সেম হবে তখনই কিন্তু কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানে এটারে আমি আবার হচ্ছে তোমার 10, তুমি যদি এইভাবে লিখে ফেলতে তখন তাহলে এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিয়ে আসতাম। তাহলে একটা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 1 কমাই দিই তাহলে এখানে কি আসবে, একটা 1/10, তাহলে হচ্ছে আর একটা পয়েন্ট এক ঘর সরে যাবে, তাহলে 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হইতো তখন। ঠিক আছে ভাইয়া, তখন তুমি কম্পেয়ার করতে পারতে যখন দুটার পাওয়ার হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, নাহলে কিন্তু কম্পারিজন হবে না। তাহলে আমরা বড় ত্রুটিটা এটা পাইছি, তাহলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ঘনত্বের ত্রুটি সহকারে যদি লিখি একটা নতুন পেজ, তাহলে অ্যাকচুয়াল ঘনত্ব হবে হচ্ছে তোমার অ্যাকচুয়াল ঘনত্ব ডি হবে তোমার হচ্ছে পাইছিলাম কত এখানে, অ্যাকচুয়াল ঘনত্ব ছিল 10 টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস ত্রুটিটা হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস মাইনাস চূড়ান্ত গড় ত্রুটি হচ্ছে তোমার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ঘনত্ব পাইছি। আমাদের এখন কি বলছিল দেখো, প্রশ্নে বলছিল আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটিটা কত অ্যাকচুয়াল ঘনত্বের। হয়ে গেল প্রশ্ন। দেখো নির্দিষ্ট গোলকের ব্যাস আপেক্ষিক ত্রুটি এত হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ নির্ণয় করো। তাহলে আমরা ঘনত্ব পরিমাপে ত্রুটিটা বের করে, ঘনত্ব পরিমাপে অ্যাকচুয়াল ঘনত্ব বের করছি, ওখান থেকে আমরা আপেক্ষিক ত্রুটিটা যদি নির্ণয় করে ফেলি তাহলে এখান থেকে আপেক্ষিক ত্রুটি কত হবে ভাইয়া, ঘনত্বের আপেক্ষিক ত্রুটি হবে তোমার হচ্ছে ডেল্টা এক্স চূড়ান্ত গড় ত্রুটি, এটা বা হচ্ছে তোমার গড় মান। তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কিউ। তাহলে যদি এটা করো তাহলে 10 টু দি
10⁻²টা যদি আমি উপরে নিই তাহলে সাইন প্লাস হয়ে যাবে, তাহলে হবে 1.6 1.6 ইন্টু, যদি এখানে দেখো এটা যদি এখন আমি মুছে দিই এখান থেকে একভাবে লিখি, ইন্টু 10⁻⁻4, এটা যদি আমি উপরে নিয়ে যাই কি হয় ভাইয়া, ইন্টু 10⁻³ মানে পাওয়ার নিচে থাকলে উপরে নিয়ে গেলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻1। এখন এটা যদি আমি শতকরা লিখতে চাই ভাইয়া, তাহলে কি করব, 100 দ্বারা ধরো উপরে গুণ করলাম, 100 দ্বারা নিচে গুণ করলাম, তাহলে এটার সমান আমি কি লিখবো, পার্সেন্টেজ লিখবো, তাহলে 100 দ্বারা গুণ করলে বা 10⁻², তাহলে 1.6 ইন্টু 10⁻⁻1 ইন্টু 100 ধরো 10⁻² লিখলাম, আর এটার পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে তোমার কত, 1.6 ইন্টু 10, 10⁻1, তাহলে হচ্ছে 16%। ঠিক আছে ভাইয়া, আপেক্ষিক ঘনত্ব পরিমাপে তোমার আপেক্ষিক ত্রুটি হবে হচ্ছে 16%। তাহলে এখন আমরা দেখি পরে কি আছে। পরে দেখো বোর্ডের কিছু এমসিকিউ নিছি যেগুলা তোমাদের একটু কঠিন মনে হইতে পারে, সেগুলাই জাস্ট দিছি, এগুলা সলভ করার আমরা চেষ্টা করি। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে, এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান। এটা দেখো হচ্ছে বিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়াতে আসছে। তাহলে হচ্ছে এখানে কি তুমি ওই যে মুখস্থ এই ফর্মুলাটা যদি যারা ইউজ করবে তারা ওই যে ভুল লাগাবে এমসিকিউ। তাহলে আমরা কি লিখবো, আর নতুন পেজ নিয়ে নেই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সে জেনারেলাইজ ফর্মুলাটা লিখে ফেলি, যারা জেনারেলাইজ ফর্মুলাটা কি সেটা জানো না তারা লেকচার 2 দেখে আসতো, লেকচার 2 তে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করছি। তাহলে জেনারেলাইজ ফর্মুলা কি ছিল, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক বের করা, ভার্নিয়ার কনস্ট্যান্ট স্কেলের সমান 1 মেন স্কেল ডিভিশন বা প্রধান স্কেলের এক ঘরের মান ইন্টু 1 - m/n। এমটা কি ছিল ভাইয়া, প্রধান স্কেলের ঘর সংখ্যা, নিচে ছিল হচ্ছে এনটা ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, এটা ছিল তোমার ভার্নিয়ার এর ঘর সংখ্যা, আর এটা ছিল তোমার প্রধান স্কেলের ঘর সংখ্যা, প্রধান স্কেলের ভাগ, প্রধান স্কেলের ভাগ, এটা ছিল প্রধান স্কেলের ভাগ। প্রধান স্কেলের এক ঘরের মান কত দেওয়া আছে, 1 মিলিমিটার, আর 20 আর 18, প্রধান স্কেলের এক ঘরের মান দেওয়া আছে তোমার 1 মিলিমিটার ইন্টু 1 মাইনাস ভার্নিয়ারের 20 প্রধান স্কেল 18-র সাথে মিশে যায়, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো 1 মিলিমিটার ইন্টু 2/20, তাহলে করো, এটা যদি করো হচ্ছে তাহলে কত আসবে, 2 কাটলাম 10, তাহলে 0.1 মিলিমিটার। ঠিক আছে ভাইয়া, তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে হচ্ছে 0.1 মিলিমিটার, অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার। যন্ত্রটির দ্বারা একটি কলমের দৈর্ঘ্য নির্ণয়ে প্রধান স্কেলের পাঠ হচ্ছে 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমবর্তন 4 হলে দণ্ডটির দৈর্ঘ্য কত, তাহলে দণ্ডের টোটাল দৈর্ঘ্য কত হবে ভাই, আমরা জানি টোটাল রিডিং সমান কি ছিল, টোটাল রিডিংটা ছিল তোমার হচ্ছে প্রধান স্কেলের পাঠ, তাহলে প্রধান স্কেলের পাঠ কত পাইছে এখানে, যন্ত্রটির কলম দৈর্ঘ্য প্রধান স্কেল হচ্ছে পাঠ 5 সেন্টিমিটার, তাহলে এখানে লিখি আমরা 5 সেন্টিমিটার প্লাস ছিল হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট সমান আবার কি ছিল ভাইয়া, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমবর্তন, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করছি এখানে 0.1 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমবর্তন এখানে কত দিছে, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের মান প্রধান স্কেল ভার্নিয়ার সমবর্তন হচ্ছে 8, ঠিক আছে ভাইয়া, তাহলে ভার্নিয়ার সমবর্তন হচ্ছে তোমার 8, ঠিক আছে। তাহলে এটা সেন্টিমিটারে আছে, এটা মিলিমিটারে নিয়ে যদি অ্যান্সারটা কিসে আছে, সব অ্যান্সার গুলো তোমার আছে হচ্ছে সব সেন্টিমিটারে, তাহলে সব সেন্টিমিটারে নিয়ে নিই, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার প্লাস 0.8 আসছে এখানে 0.8 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার প্লাস 0.8 মিলিমিটারে যদি তুমি সেন্টিমিটার নাও 10 দ্বারা ভাগ করলে 0.08 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 5.08 সেন্টিমিটার, তাহলে দেখো তো এখানে কি অ্যান্সার আছে, 5.08 সেন্টিমিটার, অ্যান্সার হচ্ছে খ। এখন দেখো 2 নাম্বার কি বলছে ভাইয়া, 2 নাম্বারটা তোমার বলছে হচ্ছে ত্রুটিপূর্ণ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য ত্রুটিমুক্ত, ত্রুটিপূর্ণ হইলে তো তাইলে আবার তোমার ত্রুটি ইয়াটা যোগ করা লাগতো, ত্রুটিমুক্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের পার্ট হচ্ছে তোমার 5 এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 16, ঠিক আছে, পাওয়া গেল।
মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে তোমার 0.5 মিলিমিটার এবং মূল স্কেলের 19 ঘর তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। রাষ্ট্র হচ্ছে তোমার সিলেট বোর্ড 2016-তে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি জানি? ভার্নিয়ার দেখো 19 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। দেখছো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এবং হচ্ছে প্রধান স্কেলের ঘর সংখ্যার মধ্যে পার্থক্য কত ভাইয়া? পার্থক্য 1। তাহলে তোমাদের মুখস্থ ফর্মুলাটা ইউজ করলেও হবে, যে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক সমান কত? প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার এর ভাগ সংখ্যা। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো প্রধান স্কেলের এক ঘরের মানটা কত? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মূল স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে তোমার 0.5 মিলিমিটার। তাহলে হচ্ছে 0.5 মিলিমিটার বা হচ্ছে তোমার কত, ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত বলছে? 19 ঘর, প্রধান স্কেল 19 ঘর, ভার্নিয়ারের 20 ঘরের সমান। তাহলে এখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে এটা যদি করো তাহলে কত আসবে? এখানে যদি এটারে কাটলাম হচ্ছে 5 দিয়ে 4, 4 হচ্ছে কাটলে 4 25 100, 4 25 100, তাহলে হচ্ছে 125 আর হচ্ছে 0.025 এত মিলিমিটার। বুঝো নাই? আচ্ছা ভাই দেখো এখানে কি ছিল? 0.5 বা হচ্ছে তোমার ছিল 20, ঠিক আছে না? তাহলে ধরো এই পয়েন্টটা আমি উঠাই দিলাম, এখানে 10 গুণ করলাম, তাহলে 5 দিয়ে এটারে কাটলে কত? 4, ঠিক আছে না? তাহলে কি আছে এখানে? 1 ইন্টু 4 ইন্টু 10। এখন আমি দেখো এখানে 1 এর পরে আমি 100 ধরে নিচ্ছি এটারে, তাহলে 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 4 25 100, ঠিক আছে? এখানে দশমিকের তোমার হচ্ছে কয়টা শূন্য ছিল? তাহলে দুইটা বেশি ধরে নিচ্ছ, তাহলে দুইটা যদি এখানে দশমিক আগে উঠাই দাও, এক ঘর দুই ঘর এখানে দিয়ে দিলা, তো আবার দেখো এখানে আরেকটা 10 আছে না? তাহলে আরেক ঘর দশমিক আগে সরাইতে হবে। 0.025 মিলিমিটার, ঠিক আছে ভাইয়া? তাহলে কত আসছে? ভার্নিয়ার ধ্রুবক আসছে হচ্ছে 0.025 মিলিমিটার। অ্যান্সারটা হবে হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে? উদ্দীপকে যন্ত্রটির সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য 5.4 মিটার হয়, দণ্ডের দৈর্ঘ্য এত মিটার হয়, সর্বনিম্ন এত মিলিমিটার দৈর্ঘ্য করা যায়। কি বলছিল? স্লাইড কার্ভের সাহায্যে দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে কি বলছে? প্রধান স্কেলের পার্ট কিন্তু 5, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক এক ঘর কিন্তু হচ্ছে তোমার 0.5 মিলিমিটার ভাইয়া। এখানে দেখো কি বলছে, এটা একটু কনফিউজিং। এখানে স্লাইড নিয়ে নিই। দেখো ভাইয়া, প্রধান স্কেল ধরো এই সাপোজ হচ্ছে তোমার স্কেলটা আঁকাই, প্রধান স্কেলের পার্ট হচ্ছে তোমার 5, ধরো হচ্ছে 1 1 0 1 2 3 4 5, ঠিক আছে? প্রধান স্কেলের পার্ট মনে করো 5 এখানে আছে, তারপর আরো একটা গেছে 6, এটা হচ্ছে 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে দেখো প্রত্যেকটা ঘর কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর এখান থেকে এখানে ডিস্টেন্স কত? এখানে 0.5 মিলিমিটার, এখানে 0.5 মিলিমিটার, এতটুকু ডিস্টেন্স 0.5 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা হচ্ছে ঘর 0.5 মিলিমিটার 5 মিলিমিটার করে। তাহলে হচ্ছে এখানে কত হবে? এটা যদি 0.5 হয় তাহলে এখানে কত হবে? এক ঘর 0.5, তাহলে এখানে হবে 1, তাহলে আবার 0.5 যোগ করলে 1.5, তারপর আবার 0.5 যোগ করলে 2। তাহলে প্রধান স্কেলের পার্ট হচ্ছে কত পাইছে? উম, প্রধান স্কেলের প্রধান স্কেলের মূল স্কেলের পার্ট হচ্ছে 5 এবং ভার্নিয়ার সমাপতন 16। মূল স্কেলের পার্ট হচ্ছে তোমার 5, তাহলে হচ্ছে প্রত্যেকটা ঘর হচ্ছে ক্ষুদ্রতম এক এক ঘর হচ্ছে তোমার 0.5 করে। তাহলে 5-এ যে তোমার হচ্ছে মনে করে 5 পর্যন্ত হচ্ছে তোমার একটা যন্ত্র মেজারমেন্টে যে এই পর্যন্ত মিলছে। প্রধান স্কেলের পার্টটা 5 আমি এক্সাক্ট মাপতে পারছি, কিন্তু এর পরে কতটুকু সেটা তোমার ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার স্কেল থেকে নির্ণয় করতে হবে। এতটুকু আমি আনসার্টেনিটি আছি। তাহলে এতটুকুর মান কত হবে? প্রধান স্কেলের মানটা কত হবে? তাহলে হচ্ছে 0.5 ইন্টু 5 ঘর গেছে, তাহলে 5 দিলে হচ্ছে 5 5 25, তাহলে এক ঘর দশমিক ঘর 2.5 মিলিমিটার, ঠিক আছে ভাইয়া? তাহলে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 2.5 মিলিমিটার। তাহলে টোটাল রিডিংটা কত হবে? টোটাল রিডিং হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট 2.5 মিলিমিটার প্লাস আর হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স এর পার্ট কত? ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পাইছি এখানে? ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পাইলাম?
0.025 0.025 ইন্টু কত ঘরের সাথে মিলে যায়, ভার্নিয়ারের স্কেল 20 ঘর, ভার্নিয়ার সমপাতন হচ্ছে 16, তাহলে ভার্নিয়ার সমপাতন এখানে 16 লিখি, 16.025 16, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এখানে যদি করো, এখানে ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেট করে দিই, 2.5 যোগ 0.025 ইন্টু 16, তাহলে আসবে হচ্ছে তোমার টোটাল 2.9, টোটাল রিডিং আসবে হচ্ছে 2.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার। এখানে কি 2.9 মিলিমিটার? হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার 2 নাম্বার, 0.9 মিলিমিটার হয়। তাহলে এটার অ্যান্সার বই গেল বই। দেখো অ্যান্সার হচ্ছে দেওয়া আছে ক 1 ও 2, 1 ও 3, 2 ও 3 এবং 1 2 3 কোনটা হবে? তাহলে এখানে সর্বনিম্ন 0.025 মিলিমিটার দৈর্ঘ্য মাপা যায়। হ্যাঁ, আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের মান কত পাইছি ভাইয়া? এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান পাচ্ছি 0.025। এখন কোনো স্কেল বা ভার্নিয়ার বা যে কোনো ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বা যেটা হচ্ছে তোমার ধ্রুবক বা হচ্ছে লঘিষ্ঠ গণন ন্যূনাঙ্ক যেটা বলো না কেন, সেটা হচ্ছে সর্বনিম্ন পরিমাপ, এর থেকে কম আর ওই ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপতে পারবা না। তাহলে হচ্ছে তোমার অ্যান্সার হবে কত? মানে দেখো 0.025 এর থেকে এটাকে বড়, এটা তো মাপা যাবে না, তাহলে 2.9 মিলিমিটার, এবং তাহলে 2 ও 3 হবে অ্যান্সার। 2 ও 3, 2 ও 3 কোনটাতে আছে? কয় নম্বরে? 2 কতে আছে? 1 ও 2 কতে আছে? 1 ও 3 গতে আছে তোমার 2 ও 3, তাহলে গ নাম্বার হবে অ্যান্সার। পিচ 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস পাওয়া গেছে হচ্ছে এত মিলিমিটার, 7.28 মিলিমিটার পাওয়া গেল। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। বৃত্তাকার স্কেলে, বৃত্তাকার স্কেলে ঘরের সংখ্যা কত? এখন এখানে এটা করি, বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বিশিষ্ট স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস এত পাওয়া গেল। তাই বৃত্তাকার স্কেল লঘিষ্ঠ গণন দেখো দেওয়া আছে, লঘিষ্ঠ স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট সমান কি ছিল ভাইয়া? লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ কি লিখলাম? লঘিষ্ঠ গণন ভুল লিখতেছি, লঘিষ্ঠ, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন সমান কি ছিল ভাইয়া? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন তোমাকে জানতে চাইছে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত, তাহলে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা এখানে যদি বের করি, বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা হবে তোমার কত? পিচ বাই লঘিষ্ঠ গণন, পিচ ছিল কত এখানে? 0.05, 0.5 মিলিমিটার, বা হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন কই? 0.01, 0.01 মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার কাটি, তাহলে এখানে যদি এটা যদি ক্যালকুলেশনে নিয়ে আসি, তাহলে কত হবে? এখানে 50 আসবে। কিভাবে 50 আসলো দেখো ভাইয়া, এটার আমি 0.5 আছে বা হচ্ছে তোমার 0.01 আছে, এটার আমি কি করছি দেখো, এখানে দশমিকের পরে 0 ধরে নিচ্ছি, কোনো তো ভ্যালু নেই। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 ঘর আছে, 2 ঘর আছে, তাহলে এটাকে যদি 100 দ্বারা গুণ করতাম উপরে, এটাকে যদি 100 দ্বারা নিচে গুণ করতাম, তাহলে কি উভয় কাটা যেত না? 50 থাকতো, আর হচ্ছে আমরা দশমিক উঠাই দিছি, তাহলে 50 বা 0 এক আছে, 0 এক মানে তো একই, তাহলে 100 100 কাটা যেত, তাহলে 50 থাকতো, 50 ঘর। ঠিক আছে ভাইয়া, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে 50 ঘর। তাহলে কত? পিথাগোরাস স্কেলের ঘরের সংখ্যা 50। ঠিক আছে, এখন কি বলছে এখানে? বৃত্তাকার স্কেলকে তারের ব্যাস মাপার জন্য, এখন তারের ব্যাসটা কত? আর তারের ব্যাসটা হচ্ছে তোমার 7.28 মিলিমিটার। ঠিক আছে, তারের ব্যাসটা মাপার জন্য কি হবে? বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে অতিক্রান্ত ঘরের সংখ্যা 728। এখন দেখো, আমি তোমাদেরকে যখন স্ক্রু গজটা পড়াইছিলাম তখন পিচের 3টা সংখ্যা দিছিলাম। ঠিক আছে ভাইয়া, নিউ পেজ নিয়ে নিই। পিচের 3টার সংখ্যা কি ছিল ভাইয়া? পাশাপাশি যে 2টা হচ্ছে থ্রেড থাকে, এই 2টা থ্রেডের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার পিচ। আবার বৃত্তাকার যে স্কেলটা থাকে, এখানে যে বৃত্তাকার স্কেল থাকে, বৃত্তাকার স্কেলে তোমার আবার হচ্ছে ঘর কাটা থাকে। ঠিক আছে, ঠিক আছে, আর এই যে তোমার এখান থেকে রৈখিক স্কেলটা থাকে। ঠিক আছে, তাহলে দেখো, বৃত্তাকার স্কেল পাশাপাশি 2টি থ্রেডের মধ্যে বা হচ্ছে যে স্ক্রু থাকে ওর মধ্যে দূরত্ব তোমার পিচ ছিল। তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব তোমার অতিক্রম করে,
সেটা তোমার পিসের সংখ্যা ছিল। আর দেখা যায় যে রৈখিক স্কেল বরাবর এক ঘর মানে ক্ষুদ্রতম এক ঘরই দূরত্ব অতিক্রম করতো। এবং আরেকটা সংখ্যা কি ছিল, প্রধান স্কেলে যে ক্ষুদ্রতম এক ঘরের মান ওইটা তোমার হচ্ছে পিসের সংখ্যা ছিল। তাহলে এখন কি বলছে দেখো, তোমার বলছে হচ্ছে বৃত্তাকার স্কেলকে তারের ব্যাস মাপার জন্য তারের ব্যাসটা পাইছে হচ্ছে 7.28 মিলিমিটার। তার মানে রৈখিক স্কেল বরাবর এত মিলিমিটার দূরত্ব অতিক্রম করছে। আর রৈখিক স্কেল বরাবর একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করে, পিস সমান, তাহলে পিস দেখো 0.5 মিলিমিটার, তাহলে 0.5 আমরা কি এটা লিখতে পারি না? দেখো 0.5 মিলিমিটার রৈখিক স্কেল বরাবর এত দূরত্ব অতিক্রম করে। এখানে অ্যান্সারে কি কি আছে, বৃত্তাকার স্কেল কয়বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা, ঠিক আছে। তাহলে বৃত্তাকার স্কেল 0.5 মিলিমিটার দূরত্ব এত মিলিমিটার দূরত্ব অতিক্রম করে তোমার হচ্ছে একবার বৃত্তাকার স্কেলকে, এই বৃত্তাকার স্কেলটিকে ফুল একবার ঘোরালে একবার ঘোরালে যতটুকু অতিক্রম করে সেটা তো পিস, এটা পিস, তাহলে পিস সমান অতিক্রম করে একবার ঘোরালে। আবার কিন্তু দেখো বৃত্তাকার স্কেলে কিন্তু আবার এই যে ভাগ আছে, বৃত্তাকার স্কেলে আমাদের স্কেলের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হয়েছিল 50, তাহলে আমাদের এখানে কিন্তু 50টা ভাগ আছে, এখানে কিন্তু 50টা ভাগ আছে বা 50 ঘর। তাহলে একবার ফুল এটা ঘুরলে একবার ঘুরবে, তার মানে 50টা ঘর যাবে, সে কথাও বলতে পারি। তাহলে আমি এখানে প্রথমে একবার ঘুরালে সেটা লিখলাম, দেখো আগে কয়বার ঘুরতে হয় সেটা বের করি। তাহলে আমার রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করছে কত, 7.28 মিলিমিটার। রৈখিক স্কেল বরাবর হচ্ছে তোমার 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কত, 1/0.5 মিলিমিটার এত বার ঘুরালে, তাহলে হচ্ছে 7.28 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, 7.28 বাই হচ্ছে তোমার 0.5 এতবার ঘোরাতে হবে। তাহলে এটা যদি করো 7.28 ভাগ 0.5, 7.28 ভাগ 0.5, তাহলে আসবে হচ্ছে তোমার ভাইয়া 14.56, 14.56 এতবার ঘুরাইতে হবে রৈখিক স্কেলটাকে, এতবার ঘুরাইতে হবে। 14 বার ফুল ঘুরবে, 0.56 বার ঘুরবে, ওটার জন্য আবার ঘর সংখ্যা অতিক্রম করবে, ঠিক আছে, ওটা বের করি। তাহলে 14 বার ঘুরবে, এখানে কি 14 আছে, তাহলে বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, তাহলে এক পেয়ে গেছি আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা। এখন বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা আমরা কিভাবে বের করব, দেখো পিস সমান অতিক্রান্ত পিস, যে পিসের মানটা এটা দূরত্ব অতিক্রম করবে কত, রৈখিক স্কেল বরাবর পিস সমান দূরত্ব অতিক্রম করে যখন একবার ঘোরাবো, আর একবার বৃত্তাকার স্কেলকে যখন ফুল একবার ঘোরাবো, তখন তো আমাদের এই যে 50 ঘর বৃত্তাকার স্কেলে আসে না, এটাও তো ঘুরবে একবারই, তাহলে 50 ঘর 0.5 মিলিমিটার দূরত্ব রৈখিক স্কেল বরাবর এত দূরত্ব অতিক্রম করলে বৃত্তাকার স্কেলে কত ঘর, বৃত্তাকার স্কেলটা কত, মানে একবার ঘুরে, আর একবার ঘুরলে বৃত্তাকার স্কেলে 0 থেকে যত ঘর কাটা থাকে সেই ঘরটা সম্পূর্ণ ঘুরে আসে, তাহলে হচ্ছে বৃত্তাকার এর ঘর তোমার যায় হচ্ছে কত 50 ঘর। তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রে 1 মিলিমিটার গেলে তোমার হচ্ছে 50 বা হচ্ছে তোমার 0.5 এত ঘর। তাহলে আমাদের কত, 7.28 মিলিমিটার দূরত্ব অতিক্রম করলে বৃত্তাকার স্কেল বরাবর 50 × 7.28 ভাগ হচ্ছে তোমার কত ভাইয়া 0.5, এটা যদি করো 50 × 7.28 ভাগিত 0.5, তাহলে আসবে হচ্ছে 728 ঘর, ঠিক আছে ভাইয়া, 728 ঘর আর 14 বার। তাহলে এখানে দেখো 14 বার ঘোরাতে হবে এবং বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা হবে হচ্ছে তোমার 728। তাহলে 2 আর 3 কত আছে, কত আছে 2 আর 3 গ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 নাম্বার গেল। এখন আমরা দেখি এখানে 4 নাম্বার কি বলছে, দেখো ভাইয়া, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ হচ্ছে পাওয়া যায় হচ্ছে তোমার 2 মিলিমিটার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ হচ্ছে 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা আছে হচ্ছে 100 এবং হচ্ছে তোমার যন্ত্রটি পিচ, স্ক্রু গজের যে পিচ সেটা হচ্ছে তোমার 1 মিলিমিটার, ঠিক আছে। এখন কি বলছে, বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, তাহলে হচ্ছে ওই রৈখিক স্কেলের ইয়ার মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে তোমার বৃত্তাকার স্কেলের পার্টটা কত দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পার্ট কই, রৈখিক স্কেলে পাওয়া যায় এত মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট কি ছিল ভাইয়া, বৃত্তাকার স্কেলের পার্ট সমান আমরা কি জানি, বৃত্তাকার
স্কেলের পাঠ সমান কি ছিল? লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন ইন্টু যে যে ঘরটা একদম বৃত্তাকার স্কেলের যে ঘরটা একদম মানে বা বৃত্তাকার সমবর্তন বলতে পারবো, বা বৃত্তাকার স্কেলের যে ঘরটা একদম হুবহু রৈখিক স্কেলের সাথে মিশে যায়, বা এক্ষেত্রে আমি ধরলাম বৃত্তাকার স্কেলের সমবর্তন। সমবর্তন। এখন বৃত্তাকার স্কেলের পাঠটা কত দেওয়া আছে আমার এখানে? বৃত্তাকার স্কেলের পাঠটা দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠ 0.4 মিলিমিটার। তাহলে হচ্ছে 0.4 মিলিমিটার বৃত্তাকার স্কেলের পাঠ। লঘিষ্ঠ গণনটা কত? যন্ত্রটির পিচ এত দেওয়া আছে, ভাগ সংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ গণন দিয়ে নেয়, তাহলে আমরা এখান থেকে লঘিষ্ঠ গণনটা বের করে নিই। আমরা কি জানি এখানে সাইডে করি, লঘিষ্ঠ গণন সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ কত ভাইয়া? পিচ কত দিছে? যন্ত্রটির পিচ হচ্ছে 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা 100। 1 মিলিমিটার ভাগ 100, 1 মিলিমিটার ভাগ 100, এটা যদি করো, এটা 0.2 ঘর আগে সরাই দিব, 0.01 মিলিমিটার। তাহলে লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার এখানে বসালাম, আর বৃত্তাকারের সমাপতনটা আমাদের বের করতে হবে, বৃত্তাকার স্কেলের সমাপতন। তাহলে হচ্ছে তাহলে এখানে বৃত্তাকার স্কেলের এটা বের করলে তোমার হবে হচ্ছে 0.4 বা হচ্ছে 0.01, আবার হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা বা বৃত্তাকার সমপতন, বৃত্তাকার স্কেলের সমপতন। ঠিক আছে, এটারে ইকুয়াল করে নিলাম, শীর্ষ কাটলাম, তাহলে হচ্ছে 40 ঘর। থেকে অ্যান্সারে কত আছে? 40 ঘর। তাহলে হচ্ছে গ নাম্বার অ্যান্সার। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে তারটির আমার হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে রৈখিক স্কেলের পার্ট এত পাওয়া গেল, বৃত্তাকার স্কেলের পার্ট এত পাওয়া গেল, মোট ভাগ সংখ্যা এত হইলে, তাহলে হচ্ছে তারটির হচ্ছে তোমার ব্যাস কত হবে ভাইয়া? তারের ব্যাস হবে ডি সমান টোটাল প্রধান রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট, হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট। রৈখিক স্কেলের পার্ট কি দিয়ে দিছিল? তার প্রশ্ন কি, রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার, 2 মিলিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট পাই কত? বৃত্তাকার স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। তাহলে তারের ব্যাসটা হচ্ছে তোমার 2.4 মিলিমিটার, এটা হচ্ছে তারের ব্যাস। তারের ব্যাস পাইলাম, এখন তারের ক্ষেত্রফল কি? নতুন পেজ, মনে করো হচ্ছে একটা তার, মনে করো গোলাকৃতি, তার তো সমান গোলাকৃতির হয়, এই গোলাকৃতির তারটা তুমি হচ্ছে মনে করো সেই স্ক্রু যন্ত্র, স্ক্রু মেশিনের এখানে বসাইছো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে মানে এখানে যে ব্যাসটা মাপবা, এটা তো তুমি ব্যাস মাপবা, ঠিক আছে? এখন আমরা তারের ক্ষেত্রফল কি জানি? গোলাকৃতি কোনো কিছু ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা যদি আমি হচ্ছে তোমার ব্যাস, মানে ব্যাসের আকারে লিখতে চাই, তাহলে কি জানো? আর সমান ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক, তাহলে পাই ইন্টু আর সমান d/2 লিখলাম, আর স্কোয়ার, তাহলে হচ্ছে 1/4 পাই d², ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তারের ক্ষেত্রফল কি হবে? 1/4 পাই d², 1/4 ইন্টু পাই ইন্টু ডির ভ্যালু কত? 2.4, 2.4 মিলিমিটার। তাহলে স্কোয়ার করলে আসবে হচ্ছে তোমার 0.4, তার হোল স্কোয়ার ইন্টু সে পাই ভাগিত 4, আর 4.52, 4.5 মিলিমিটার স্কোয়ার। তাহলে তার ক্ষেত্রফলটা আসবে কত? 4.52 মিলিমিটার স্কোয়ার। সেটা হবে তোমার খ নম্বর, ঠিক আছে?
ডি ব্যাস ও এইচ উচ্চতা বিশিষ্ট কোন সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে 2017-তে আসছে। তাহলে দেখো একটা সিলিন্ডার আঁকাই। মনে করো এই হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে ভাইয়া? সিলিন্ডার, ঠিক আছে। সিলিন্ডারের দেখো নিচের পৃষ্ঠটা হচ্ছে তোমার গোলাকৃতি, আর গোলাকার কোনো কিছু ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এর সাথে ধরো সিলিন্ডারের এটা হচ্ছে টোটাল হাইট, ঠিক আছে ভাইয়া? এইচ, তাহলে টোটাল সিলিন্ডার কি বের করতে বলছে? আয়তন নির্ণয়। তাহলে আয়তন, তাহলে টোটাল আয়তনটা কত হবে? ভি সমান হচ্ছে ক্ষেত্রফল ইন্টু টোটাল হাইটটা যদি তুমি করে দাও তাহলে আয়তন পেয়ে যাবা। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র, পাই আর স্কোয়ার এইচ। এখানে ডি আছে, দেখো ব্যাস দিয়ে দিছে, ঠিক আছে? ব্যাস দিয়ে দিছে, তাহলে ব্যাসের ফর্ম আমরা বের করতে পারবো। এটা যদি তোমার আর হয়, এখান থেকে এতটুকু যদি আর হয় সিলিন্ডারের ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস হবে কত? এতটুকু হচ্ছে ব্যাস ডি। তাহলে এখান থেকে এটা যদি আমি কি লিখতে পারি, আর সমান সমান ডি বাই টু। ব্যাসার্ধ হচ্ছে তোমার ব্যাসের অর্ধেক, তাহলে এখানে যদি বসাও পাই ডি বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাই ইন্টু ডি স্কোয়ার বাই হচ্ছে তোমার 4 ইন্টু এইচ, তাহলে হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার এইচ, 1/4 পাই ডি স্কোয়ার এইচ, 1/4 পাই ডি স্কোয়ার এইচ, ক নাম্বার অ্যান্সার? এখন দেখো ভাইয়া, এই এমসিকিউ গুলা হচ্ছে তোমার বোর্ডে আসছে, কিন্তু আমি হচ্ছে এগুলা মানে কোন বোর্ডে আসছে এগুলা তুলি নাই, আবার নাম্বারিংও লিখি নাই। মানে এগুলো করতে অনেক টাইম লাগে। তো দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 5 × 10⁻³ সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত? তাহলে এখানে দেখো ভার্নিয়ারের ধ্রুবক দিয়ে দিচ্ছে, আর ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা জানতে চাইছে। এখানে তাহলে আমরা মুখস্থ ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে, কারণ এখানে ধরেই নিশ্চয় হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা আর প্রধান স্কেলের ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1, সেখান থেকে ভার্নিয়ার ধ্রুবক ডিরেক্ট লিখে দিচ্ছে। তাহলে আমরা কি জানি ভাইয়া? তাহলে ভার্নিয়ার ধ্রুবক সমান কি ছিল ভাইয়া? ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান প্রধান স্কেলের 1 ঘরের মান। এখানে দেখো, এখানে প্রধান স্কেলের কোনো ঘরের মান বলে দেয়নি, সরাসরি ভার্নিয়ার ধ্রুবক বলে দিচ্ছে। যখন তোমার প্রধান স্কেলের ঘরের মানটি বলে দিবে না, তখন তুমি ভাববে আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেটা ইউজ করা হয়েছে। আর আমাদের সাধারণ স্কেলগুলোতে কি থাকে ভাইয়া? সেন্টিমিটারে দাগ কাটা থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 সেন্টিমিটার, 0। প্রত্যেকটা ঘর কত? তাহলে 1 সেন্টিমিটারে তোমার হচ্ছে 10 ভাগে ভাগ করা থাকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা ঘর 0.1 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ঘর, এই ঘর 0.1 সেন্টিমিটার, তারপরে 0.2, ঠিক আছে? তাইলে হচ্ছে কত? প্রধান স্কেলের 1 ঘরের মান 0.1 সেন্টিমিটার ভাগ হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত এখানে? ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ভার্নিয়ার ধ্রুবক দিয়ে দিছে, তাহলে নির্ণয় করতে হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ার এর ভাগ সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি বের করি, ভার্নিয়ার এর ভাগ সংখ্যা সমান কি হবে ভাইয়া? 0.1 সেন্টিমিটার ভাগ হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 5 × 10⁻³ তাহলে হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, তাহলে এখানে যদি লিখি হচ্ছে পয়েন্ট 0. যদি লিখি হচ্ছে 0.1 ইন্টু এটারে যদি উপরে নিয়ে যাই 10⁻³ তাহলে কি হবে ভাইয়া? 10⁻³ হবে, আর নিচে আছে 5। তাহলে হচ্ছে দেখো 1/5 কত? 100 যদি ধরি তাহলে 5 × 20 = 100, তাহলে হচ্ছে 1 ঘর 2 ঘর 0.2 থাকলো ইন্টু 10⁻³ আর এটা 10⁻1 কল্পনা করতে পারো, 10⁻−1, তাহলে 10⁻2 থাকবে। তাহলে কত হবে? তাহলে 2 ঘর সরাইলে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা হচ্ছে তোমার 20 ঘর, ঠিক আছে? আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত? তাহলে দেখো এখানে করি, আপেক্ষিক ত্রুটি সমান আমরা কি জানি ভাইয়া? আপেক্ষিক ত্রুটি সমান ছিল হচ্ছে তোমার চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স বা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বা গড় মান।
সেখানে আমাদের পরিমাপকৃত মান বা গড় মানটাই বের করতে বলছে। তাহলে হচ্ছে গড় মান সমান কত হবে? গড় মান সমান হবে তোমার হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 5 বা হচ্ছে 10%। তাহলে 5/10% সমান 0.1। তাহলে যদি এখানে দিই তাহলে গড় মান হচ্ছে 50 একক। তাহলে এটা হচ্ছে তোমার গড় মান 50 একক, ঠিক আছে। ভার্নিয়ার এটা 20। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 10? তাহলে সর্বনিম্ন কত দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো? দেখো এখানে ভার্নিয়ার আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এর লিস্ট কাউন্ট বা যেটা হচ্ছে লঘিষ্ঠকরণ বলো বা সেটা সর্বনিম্ন সেই পরিমাণ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারি। তাই ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক বা লিস্ট কাউন্ট লঘিষ্ঠকরণ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো সর্বনিম্ন। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের এক ঘরের মান ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের এক ঘর আমরা সাধারণ স্কেল ধরে নিব, যেহেতু দেখো এখানে তোমার হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান বলে দেয়নি, ভার্নিয়ার স্কেলের সাথে কত পরিমাপ করা হয় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা জাস্ট বলে দিচ্ছে। তাহলে মানে এখানে আমাদের সাধারণ স্কেলের কথা বলছে। তাহলে হচ্ছে তোমার প্রধান স্কেলের এক ঘরের মান 0.1 সেন্টিমিটার ভাগ ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 10 ভাগ, তাহলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। বা এটা তুমি লিখতে পারো 0.1 মিলিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার দিলে 1 দ্বারা গুণ, 10 দ্বারা গুণ। তাহলে এখানে হচ্ছে তোমার 0.01 সেন্টিমিটার। বৃত্তাকার স্কেল দুবার ঘোরালে স্ক্রু রৈখিক স্কেল বরাবর 6 মিলিমিটার অতিক্রম করে। যন্ত্রটির পিচ কত? ভাই পিচের সংখ্যাটা কি ছিল? বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা ছিল পিচ। তাহলে এখানে দুইবার ঘোরালে হচ্ছে 6 মিলিমিটার অতিক্রম করে। তাহলে একবার ঘোরালে কত? 3 মিলিমিটার অতিক্রম করে। তাহলে পিচ হচ্ছে তোমার 3 মিলিমিটার। তাহলে আজকে এতটুকুই ভাইয়া, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ গতিবিদ্যা নিয়ে। সালামু আলাইকুম।